আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। হচ্ছে যে আপনার থাম্বনেল এবং ব্যানারে দেখছেন যে লিখা আছে কি? বলছেন যে রাষ্ট্রপতির কাছে জিজ্ঞাসা করার পরে রাষ্ট্রপতি বলছেন যে এটা মিথ্যা কথা, আমি পদত্যাগ করব না। আবার কিছু সাংবাদিক বা সাংঘাতিক, বুঝে হোক আর না বুঝে হোক, ওনারা বলছেন যে হ্যাঁ, রাষ্ট্রপতির পদত্যাগ সিউর ছিল। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে উনি ওই যে লন্ডন গিয়েছিলেন। সেইখান থেকে এসে শেখ হাসিনার সাথে আলাপ আলোচনা করেছেন। এই ভিডিও কল রেকর্ড গোয়েন্দা সংস্থা ওনাদের কাছে দিয়েছে। এখন ভাইরে, আপনারা একটা জিনিস বুইঝা দেখেন। জাস্ট একটা জিনিস বুঝেন। রাষ্ট্রপতি লন্ডন আসলেন। তখন আমরা কিন্তু ভিডিও করেছিলাম। তখন আমি বলেছিলাম আমার ভিডিওতে, আমার একক কনটেন্ট আপনারা একটু নিচের দিকে খেয়াল করলে দেখবেন যে রাষ্ট্রপতি এখানে বিশাল ৭ বেডরুমের বাড়ি থেকে শুরু করে সবকিছু উনার নামে ভাড়া নেওয়া আছে এখানে। এখনো আছে, দেখাশোনা করছে। যিনি পরবর্তীতে যেকোনো সময় ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে এখানে আসবেন। ইনুস সরকারের আমলেও উনি চাইছিলেন ক্ষমতা ছাড়তে। লাস্টের দিকে উনি বলেওছিলেন যে, "ইনুস যে অপমান করেছে আমি আর ক্ষমতায় থাকতে চাই না" ইয়ে। এরপরে এক পর্যায়ে মনে হলো যেন বিএনপির সাথে উনার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। কারণ তারেক রহমানের উনার বাড়িতে গেছেন, মেয়েকে নিয়ে বাড়িতে গেছেন। উনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি হওয়ার পরেও যা ইচ্ছে তাই উনি বলেছেন। সরকার যেভাবে বলেছে আওয়ামী লীগরে গালাগালি করতে, উনি তো পারেন না যে শেখ হাসিনাকে আইনা দড়িতে ঝুলাই দিত। এরপরেও উনার পিঠ বাঁচাইতে পারলেন না। এখন ওই যে বললাম যে এখানে লন্ডন থেকে যে টেলিফোন বার্তার কথা বলে, দেখেন লন্ডনে আসার পরে উনি যে কাউকে একজনের বলতে পারে। এইখানে হাজারো সিম কার্ড আছে। যেমন লাইকা আছে, লিব্রা আছে, অমুক আছে, তমুক আছে। কারো নামে রেজিস্ট্রি করতে হয় না। কারো নামে না। এগুলো ধরেন আপনি দিলেন যে খবিরুদ্দিন দবির। একটা ইমেইল অ্যাড্রেসে abc@yahoo.com বা gmail.com দিলেন, সিম চালু। ওই সিমের ভিতরে আপনারা ৳১৫ ঢুকান। ঢুকাইয়া ৳২০ ঢুকান। WhatsApp আনেন। নেট তো চলতেছে। ওইখান থেকে আপনি যে কাউরে ফোন দিতে পারেন। পৃথিবীর যেকোনো দেশে যে কাউরে ফোন দিয়া কথা বলতে পারেন। এইটা ধরার জন্য তো আর এখানে গোয়েন্দা সংস্থা বইসা নাই। আর বাংলাদেশের গোয়েন্দা সংস্থা মোসাদ, MI5 বা CIA, রাশিয়ার কেজিবির মতো এত শক্তিশালী না যে ওরা পারবে। আর যেকোনো একজন একটা সিম সব রেডি-টেডি কইরা দিয়া, হাতে হাত মিলাইয়া দিয়া গেল। এরপরে উনি যেকোনো টয়লেটে বইয়া ওখান থেকে ফোন দিল। ধরবেন কেমনে আপনি? কোন উপায় নাই। নিয়া সিমটা ফালাইয়া ফ্লাশ কইরা দিল। ০.৫ ঘন্টা টয়লেটে বইসা। যেকোনো, কারণ উনি মার্কেটিং করতে গেছে দেখছেন না? ওইখানে যেকোনো জায়গায় দাঁড়াইয়া বাস টয়লেটে যাইয়া কথা বইলা সিমটা ফালাই দিয়া গেছে গা। উপায় নাই। এগুলো হচ্ছে ফালতু কথা যে উনি এখান থেকে নেত্রীর সাথে কথা বলেছেন এইজন্য না। উনাকে সরানোর, এই মুহূর্তে সরানোর মূল কারণ দেখেন, উনি তো লন্ডনে এসেছিলেন মে মাসে। একটা জিনিস ঠিকই খেয়াল করবেন, মে মাসে উনি আসছেন, এরপর উনি দেশে গেলেন। এরপরে কোরবানি হইল। কোরবানির সময় উনাকে কিন্তু দেখা যায় নাই যে জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়তেছেন এসে। ঈদের সময় পর্যন্ত দেখা গেছে। মানে যখন তারেক মাত্র নতুন আসছে তখন দেখা গেল। উনাকে দেখা যায় নাই। তারেক জিয়া চায়না সফর করলেন, অমুক সফর করলেন, মালয়েশিয়া সফর করে আসলেন। দেখা হয় নাই। উনার সাথে দেখা করেন নাই। তার কারণ হচ্ছে তারেক জিয়া। কেন? এখন আসেন যে কেন উনাকে সরানো জরুরি? কারণ হচ্ছে হঠাৎ করে নেত্রী ঘোষণা দিলেন যে উনি দেশে আসবেন। আপনারা শুধু ডট গুলো মিলান। হইতে পারে। দেশে আসবেন। হয়তো তারেক জিয়ার মধ্যে ভয় কাজ করা শুরু করছে যে শেখ হাসিনা যদি দেশে আসে, আবার রাষ্ট্রপতি যদি তার নিজের ক্ষমতা ওই সময় দেখান তাহলে একটা বিপদ হবে। কারণ বেইমানকে তো কেউ বিশ্বাস করে না। একজন বেইমানকে কেউ বিশ্বাস করে না। যেমন আপনার আওয়ামী লীগ সরকার ইয়াজউদ্দিনরে দিয়া কিন্তু জয় বাংলা বলাইতে পারে নাই। মনে আছে সেটা? কিন্তু এই রাষ্ট্রপতি সবই বলছে। সুতরাং তারেক জিয়া হয়তো চিন্তা করছে যে এরা সরানোটা ভালো। অথবা, অথবা যেহেতু একটা কথা চলছে যে মধ্যবর্তী একটা নির্বাচন হইতে পারে এবং আরো বহু কিছু চলছে। বিভিন্ন দেশের কূটনীতিকদের বিভিন্ন কথা, ইনক্লুসিভ একটা নির্বাচন হইতে হবে, এই না সেই না। এগুলো ব্যাপক একটা ইয়ে চলছে। ভিতরে প্রেশার তারেক জিয়ার যে কি আছে এটা তারেক জিয়া জানে, আমি আপনি জানি না। সবকিছু মিলে তারেক জিয়া হয়তো চিন্তা করলো যে না, যদি মধ্যবর্তী ইলেকশন দিতে হয় আর রাষ্ট্রপতি যদি আওয়ামী লীগের থাইক্কা যায় বা বাকিরাও যদি আওয়ামী লীগের থাইক্কা যায় তাইলে একটা বিপদ আছে। এদের সবগুলোরে বাইর করতে হবে। এই বাইর করার মধ্যে কি হয়েছে, গত ৩ সপ্তাহ ধরে দেখছেন প্রচুর ৮০-৮৪ জন ওসি থেকে শুরু করে আরো অনেককে কিন্তু বাধ্যতামূলক অবসর দিয়ে দিছে সরকার।
আপনারা একটু খেয়াল করেন, এগুলো দেখবেন আপনারা বিভিন্ন পত্রিকায়। দিছে এখন এই মধ্যবর্তী ইলেকশনে ব্যাগরা বাজাইতে পারে বা জিতাইয়া আনাইতে পারে, কারণ রাষ্ট্রপতির হাতে ক্ষমতা চইলা যায়, হেন না তেন না। সুতরাং এই রাষ্ট্রপতিরে আপনার তাড়াইতে হবে। আর যদি তত্ত্বাবধায়ক, যেহেতু বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, তখন তত্ত্বাবধায়ক সরকারে থাকলেও তো মূল দায়িত্ব রাষ্ট্রপতির হাতে। সে তো জিতায় আনতে পারে কোনো না কোনো মেকানিজমে। এইসব ভয় এবং এইসব কারণেই এই রাষ্ট্রপতি এখন তাদের দরকার নেই, তাকে বের করতে হবে। বের করতে হইলে সংসদ তো নাই। তাহলে সংসদ যদি না থাকে এবং সংসদ অধিবেশন ২ মাসের জন্য স্থগিত আছে, ২ মাস পরে হবে। প্রতি একবার সংসদ অধিবেশন বসলে ২ মাস পরে ২ মাস ছুটি থাকে আবার। সুতরাং এখন রাষ্ট্রপতিকে তো ইমপিচমেন্ট করা যাবে না। সুতরাং উনারা স্বাস্থ্যগত কারণে দেখায়া করবে এবং স্পিকার সেটার দায়িত্ব নিবে। দেখেন, স্পিকারকে আবার নির্দেশ দেওয়া হয়েছে যাতে উনি দ্রুত আসেন। উনি আমেরিকার সফর সংক্ষিপ্ত করে আগামীকালকের টিকেট খুঁজতেছেন, যদি মানে আগামীকাল বলতে আজকেরই শুক্রবার থেকে টিকেট খুঁজতেছেন, যদি পেয়ে যান উনি যত সম্ভব শুক্রবার, শনিবার বা রোববারের ভিতর উনি আইসা পৌঁছাবেনই। উনি যেদিন আসবে হয়তো সেদিনই পদত্যাগ হবে। তখন আপনি একটু তাহলে মিলায় দেখেন যে একটা হচ্ছে মধ্যবর্তী নির্বাচন, একটা হচ্ছে শেখ হাসিনা আসছেন। এই সবগুলো মিলে একটা কেওয়াস আছে, এই রাষ্ট্রপতি রাখা যাবে না। এরপর আরেকটা জিনিস যদি ছোট্ট করে একটু খেয়াল করেন আপনারা বুঝবেন। এই যে আজকে হঠাৎ করে আমেরিকান অ্যাম্বাসেডর দৌড়ে গেল কোথায়? এনসিপির কার্যালয়ে। এনসিপির কার্যালয়ে এনসিপির নেতাদের সাথে বিশাল বৈঠক করলেন। হঠাৎ উনার এই বৈঠক কেন? গত ২ বছরের ভিতরে এনসিপির সাথে কেউ বৈঠক করে নাই আমেরিকার। কিন্তু এইবার, হ্যাঁ, এর আগে আপনারা বলতে পারেন যে এর আগে একজন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে আমাদের যারা আপা উনার লোকজন নিয়ে দেখা করেছে বাসায় বৈঠক, হ্যাঁ, এটা ঠিক আছে। কিন্তু এনসিপির সাথে আবার এনসিপির নেতারা সার্জিস আলম তারা এসে কি বলল? যে আমরা ওই যে চুক্তি যেটা আছে সেইটা নিয়ে আলোচনা করেছি। চুক্তি হইয়া অলরেডি ফিক্সড। সিলমোহর পইড়া গেছে, ওইটা নিয়ে আপনার কি আলোচনা? এইদিকে যখন এগুলো চলতেছে, তারেক তো বুঝতেছে যে তার গদি নইড়া গেছে গা। এখন গদি নইড়া গেছে, সে হয়তো ভয়ে আছে যে আওয়ামী লীগেরা তো করতেই দিবে না রাজনীতি। তাদের একটা ভাব ধারণা, তারা প্রয়োজনের শেষ মুহূর্তে যাইয়া হইল কোর্টের অর্ডার নিয়ে হইলো আওয়ামী লীগকে ফুললি ব্যান্ড করাবে। তাইলে আবার যদি জামাত চইলা আসে, এই কারণে শুরু করলো কি, এই যে জামাত নেতাদের আকাম কুকামের যে ভিডিও দ্রুত তাহলে এখন মার্কেটে ছাড়া শুরু করলো, মানে জামাত শেষ। জামাত মনে করছিল যে তারা বাচ্চা যাবে, তারা ক্ষমতায় আসবে, কিন্তু তাদেরকে শেষ করার জন্য ওইটা বিএনপির সাথে হয়তো সিআইএও জড়িত আছে, আমেরিকা জড়িত আছে, যে এত বড় মৌলবাদী শক্তিরা আনা যাবে না, অন্য তৃতীয় কোনো শক্তিরা আসবে। এমন হইতে পারে যে সেনা নির্ভর মিশরের মতো সিসির মতো নাইসা বৈশা যেতে পারে। এরকম হইতে পারে, আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি না যে এরকম হবে, হইতে পারে। এগুলো সবগুলো যদি মিলান, যে হঠাৎ করে কেন আমেরিকান রাষ্ট্রদূত এনসিপির সাথে দেখা করে, কেন শেখ হাসিনা যখন বলে যে আমি দেশে ফিরবো এরপরেই এই রাষ্ট্রপতিরে বাইর করে দিতে হবে খুব তাড়াহুড়া, এবং 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 হঠাৎ করে জামাত নেতাদের সেক্সুয়াল ভিডিওগুলো কেন মার্কেটে এসে যাচ্ছে, সব মিলান একটু একটু। আর রাষ্ট্রপতিকে বের করতে হলে মে মাসেই বের করতে হতো, কারণ উনি তো মে মাসে আসছিলেন। সাথে সাথে নাকি গোয়েন্দা সংস্থা ওনাদের খবর দিচ্ছেন, ওনারা জানছেন, তখনই বের করতে পারতো। তখন বের করে নাই কেন? তখনও বের করে নাই, সহ্য করছে। মে গেল, জুন গেল, জুলাই যাচ্ছে, এখন কেন? এটা হচ্ছে যে হয়তো মধ্যবর্তী একটা ইলেকশন, শেখ হাসিনা ফিরছেন, এগুলো সবগুলো নিয়ে বিএনপি এত বেশি কাঁপাকাঁপি শুরু হয়েছে যে ওদের জন্য এখন ফরজ হয়ে গেছে। তাই রাষ্ট্রপতিকে যেতে হবে, পুলিশ অফিসাররা যাচ্ছে, আরো অনেক কিছুই ঘটবে। আগামী ১ সপ্তাহ, আগস্টের ১ তারিখ পর্যন্ত দেখেন আরো কত খেলা চলে, কত কি চলে। আমরা সচরাচর দেখতাম যে বাংলাদেশের যে মৌলবাদী বা ইসলামকে ব্যবহার করে যে দলগুলো রাজনীতির কথা বলে কিংবা বিভিন্ন উগ্রবাদী মনোভাব পোষণ করে দৃশ্যমান করেছে বিভিন্ন সময়, এবং সেই দলগুলো সব সময়ই এই যে যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্য, ইউরোপ, আমেরিকার মানুষগুলোকে, তাদের সরকারকে রীতিমতো কাফের বলে তারা সম্বোধন করত, বিধর্মী তো বলেনি, নাস্তিক ইত্যাদি। তাদের ধরা যাবে না, ছোঁয়া যাবে না, দেখা যাবে না, তাদের সবকিছু বর্জন করার ডাক অহরহই তারা দিয়েছেন। তো এই যে পরিবর্তিত বাংলাদেশের পরিস্থিতিতে 2024-এর পরে এমন কি ঘটে গেল যে
গত মাত্র দুদিন আগে যুক্তরাষ্ট্রের বাংলাদেশের দূতাবাসের একজন রাজনৈতিক কর্মকর্তা স্টুয়ার্ট তিনি গিয়ে নিজে গিয়ে মাওলানা মামুনুল হকের দরবারে গিয়ে মানে তাদের কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেছেন। ঠিক আজকে গতকালকে আবার গিয়েছেন যুক্তরাজ্যের একই পদমর্যাদার একজন মানে রাজনৈতিক কর্মকর্তা, রাজনৈতিক ইস্যু নিয়ে যিনি কাজ করেন, একজন নারী, কেট ওয়ার্ড, মিস কেট ওয়ার্ড, তিনি গিয়েছেন, গিয়ে তার দপ্তরে গিয়ে সাক্ষাৎ করেছেন। বিষয়টি এমন নয় যে মামুনুল হক তাদের দপ্তরে অ্যাম্বাসিতে গিয়ে দেখা করেছেন। এই ঘটনাটি কেন, তারা আমেরিকা, যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্য তারা কি চায় মাওলানা এবং এই মামুনুল হকদের কাছে, জানার বোঝার চেষ্টা করব। আমার সঙ্গে বিশ্লেষক আছেন যিনি তার যে স্বভাবসুলভ ঢঙে অনেক কঠিন, কঠোর, তীক্ষ্ণ ভাষায় তার বিশ্লেষণ করেন, শেখ ফরিদ। আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। সেই সাথে আপনার তৌফিক মারুফের জার্নালের যারা দর্শক রয়েছেন তাদের অনেক অনেক শুভেচ্ছা। আপনার ওইখানে আমার খুব কম যাওয়া হয়। মাঝে মধ্যে জি আমি দুঃখিত, আপনার কয়েকবার ফোন দিয়েছিলেন, আমি অনিবার্য কারণবশত ধরতে পারিনি, একটু অসুস্থ ছিলাম, ব্যস্ত ছিলাম। আশা জি, করতেছি আপনাকে ধন্যবাদ। কোনো সমস্যা নেই। আপনাকে আমি আরো এই কারণে একটু খুঁজছিলাম, সেটা হচ্ছে আমি মূল যে আলোচ্য বিষয় শিরোনাম যেটি করেছি এই বিষয়টিতে যাওয়ার আগে জাস্ট 1 মিনিট বা 2 মিনিটে যদি ছোট করে আপনার ভাবির ছেলেদের একটু খোঁজ খবর নিতেই চাই, এই কারণেই মূলত খুঁজছিলাম। তারা দেখলাম এতদিন তো গত 2 বছর ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা স্লোগান দিয়েছে, কিন্তু আজকে ঢাকায় যাদের যে কর্মসূচি দিল্লির আন্দোলনের সমর্থনে, তারা এমনটা হতে পারে, অনেকেই বলছেন যে কোনো সময় তারা দিল্লি চলো দিল্লি চলো কর্মসূচি ঘোষণা করে ফেলতে পারে। তো তাদের এই যে হঠাৎ একটু পরিবর্তন, হঠাৎ দিল্লির আন্দোলনকারীদের প্রতি যে প্রেম, সহমর্মিতা কিংবা তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা, এইটা আপনার মন্তব্য কি? ধন্যবাদ আপনাকে। শোনেন, চোরের সাক্ষী গাইড কাটা। সুতরাং চোরের সাক্ষী যদি গাইড কাটা হয়, তাহলে ঢাকার যে যারা আমার জুলাই বিপ্লবী, জুলাই সন্ত্রাসী, আমার ভাবির পোলারা আছে, তারা তো ওই দিল্লির, ঢাকার যারা আছে, এরা দিল্লির ওই ককরোচ পার্টির যারা সন্ত্রাসী আছে তাদের পক্ষে তো নেবেই। কারণ এদের তো কাজটা একটাই, একই জায়গা থেকেই পুতুল নাচ নাচাচ্ছে, আমরা বুঝতে পারতেছি তো। একই প্রেসক্রিপশন, একের হুবহু কাট কপি পেস্ট। ওই সিনেমা নকল করে না, যেমন ভারতের অনেক সিনেমা বাংলাদেশে নকল করে, তামিলের অনেক সিনেমা বোম্বের নকল করে, বোম্বের অনেক সিনেমা তামিলের নকল করে না, হুবহু কাট কপি পেস্ট। শুধু এখানে একটা ওয়াকার দরকার ছিল, আমার ভাবির পোলাদের মামা, আর আমার ভাবির পোলাদের দাদু, মানে খালাতো দাদু ও নানু, ওই যে ইউনুসের মতো একটা লোক শুধু পায় না, নাহলে তো হুবহু হয়েই গিয়েছে। সেখানেও দেখেন ককরোচ পার্টি নামে তথাকথিত, দেখবেন ওইখানেও শিক্ষক আছে, অভিনেতা আছে, অভিনেত্রী আছে, শিল্পী আছে, গায়ক আছে, নায়ক আছে, নায়িকা আছে। ওইখানেও দেখবেন মৌলবী আছে, ওইখানেও দেখবেন সিংকুবাম আছে, সেম কাহিনী, সেম। ওইখানেও প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলন, এখানে কোটা বিরোধী, হুবহু। তো এই জন্য এরা তো স্বপ্ন ভারত ভাঙবে, গজওয়াতুল হিন্দ করবে। তো তাদের তো স্বপ্নের সারথি তারা, সারথির জন্য তো তারা গেল, কিন্তু অতনালি আদেশের না। আমার ভাবির পোলাদের স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে, কারণ ওইখানে কোনো ওয়াকার জন্ম নেয় না, ওইখানে কোনো আসিফ মনুরের মতো ফিল্ড মার্শাল জন্ম নেয় না। ভারতের যারা সেনাবাহিনীতে চাকরি করে, দলীয় তারা প্রধান থাকেন 3 বাহিনীর, তারা অত্যন্ত যোগ্য মানুষ থাকেন, তারা দেশপ্রেম উদ্বুদ্ধ, তারা রাজনীতিতে কখনোই সরাসরি হস্তক্ষেপ করেন না। দেশের জন্য, দেশের নিরাপত্তার জন্য এরা বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা এবং দেশের ভিতরে কোনো ভয়াবহ দুর্যোগের মোকাবেলার জন্য তারা থাকে। তারা রাজনৈতিক ব্যাপারে তারা কখনো হস্তক্ষেপ করে না। আমার ভাবির পোলারা কয়দিন পরে দিল্লি চলো স্লোগান দিতেও পারে, কারণ এর আগেও আমরা দেখেছি, সেই প্রথম বিশ্বযুদ্ধে যখন খিলাফত আন্দোলন ভেঙে গেল, তুরস্কের উসমানী খিলাফত উসমানী ভেঙে গেল, তখন আমরা দেখেছি ভারতের কিছু জজবাধারী 2 আলী ব্রাদার্স, তারা খিলাফত রক্ষা করার জন্য লং মার্চ করেছিল তুরস্কে। তারপরে তুরস্কের লোকজন তাদের ঘেঁটি ধরে এবং পশ্চাৎ দেশে পিএল দিয়ে বের করে দিয়েছিল যে বেটাটা তো তুরস্কের ব্যাপার, তোরা ভারতের কোথাকার কোন কনভার্টেড মুসলমান, তোরা কেন এসেছিস? তো আমার ভাবির পোলারা যদি কোনো কারণে দিল্লি লং মার্চ করতে যায়, কলকাতার ওই মানে সিংঘুমা মারাই তাদের কিক আউট দিয়ে বের করে দিতে হবে, বাবা এটা তো ভারতের বিষয়, ভারতকে সামনে তোমরা বাবা কারা, এটাও বলতে পারে আমার ধারণা। জি, জি,
ধন্যবাদ। আমি আসলে একটু হতাশই হলাম যে আপনার ভাবির ছেলেরাদের তার মানে দিল্লি গমন এইটা আপনি আশাহত করলেন। যাই হোক, আসল আলোচনায় যেতে চাই, সেটা হচ্ছে একটু খুবই সিরিয়াস এবং গুরুত্বপূর্ণ আলোচনা। এই কারণে বলছি, আমি ভূমিকা যেটা বলছিলাম যে আমেরিকা বা যুক্তরাজ্যের যারা আছেন এম্বাসির কর্মকর্তারা, তারা এমনিতেই বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দলের সাথে দেখা সাক্ষাৎ করেন। কালকেও দেখলাম ওই যে এনসিপির কার্যালয়ে গিয়ে তারা দেখা সাক্ষাৎ করলেন, অন্যদের সাথে করছে, সেটা একটা প্রক্রিয়া। কিন্তু যারা জানে যে একেবারেই এই মাওলানা মামুনুল হকরা কারা, তারা ইসলামের নাম ব্যবহার করে মানুষের মধ্যে ইসলামের নামে উগ্রবাদী চিন্তা চেতনার যারা বীজ বপন করেন, মৌলবাদকে যারা উস্কানি দেন এবং তৎপরতা চালান, সেই মানুষদের, সেই মাওলানা মামুনুল হকদের পেছনে ওনারা কেন ছুটছেন, এইটার ব্যাখ্যাটা কি দিবেন? আবারও ধন্যবাদ আপনাকে। এবং এতক্ষণ তো আমরা একটু রসকস নিয়ে কথা বললাম, বাবির পোলাদের নিয়ে। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আপনি যেটা এবার আমার সামনে তুলে ধরলেন, বা আপনি যেটা শিরোনাম দিয়েছেন। এই যে মামুনুল হকের সাথে যে পাশ্চাত্য দেশগুলোর কূটনীতিকদের দহরম মহরম আমরা দেখতেছি, স্বয়ং মামুনুল হকের দরবারে তারা গিয়েছেন, এটা আসলে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি করে, পাশাপাশি হাস্যরসের সৃষ্টিও করে দুই পক্ষ থেকেই। আপনি যদি বলেন হাস্যরস দুই পক্ষে কিভাবে হলো, প্রথম হলো প্রশ্ন সৃষ্টি কিভাবে, কারণ এরা স্ববিরোধী, সরি এরা হলো পরস্পর বিরোধী, পরে হয়ে গেল স্ববিরোধী। কিভাবে পরস্পর বিরোধী? একজন গণতন্ত্র চায়, একজন গণতন্ত্র বিরোধী। তারা খিলাফত চায় সারা পৃথিবীকে, অর্থাৎ যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রকেও খিলাফতের অধীনে এনে এই বিদেশি কূটনীতিকদেরকে তারা জিজিয়া করে নিবে, সেকেন্ড ক্লাস সিটিজেন বানাবে। এটা হলো তার রাজনৈতিক ফিলোসফি। এটা তো আর তারা আর এরা কি চায়? যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের কূটনীতিবিদরা এরা চায় গণতন্ত্র। তাহলে টোটালটাই তো পরস্পর বিরোধী। এবার স্ববিরোধী কিভাবে হলো? মামুনুল হক নারী বিদ্বেষী, তারা মেয়ে মানুষের মুখ দেখা হারাম মনে করে, বেগানা নারী হারাম মনে করে, তারা গণতন্ত্রকে হারাম মনে করে, কিন্তু তাদের সাথেই বসে বেগানা নারী এবং গণতন্ত্র চায়, তাদের সাথে বৈঠক। এটা স্ববিরোধী হয়ে গেল। ঠিক তেমনি হ্যান্ডশেকও করেছে, আজকে কালকে হ্যান্ডশেকও করেছে। না, না, এটা বোধহয় এআই দিয়ে বানানো। এটা বোধহয় এআই, সেখানটা বোধহয় এআই দিয়ে বানানো। আস্তাগফিরুল্লাহ। কি বলেন এটা আপনি? এটা এআই দিয়ে বানাইছে। এটা কি কতক্ষণ পর বোধহয় এটাই বলবে তারা আরকি। যাই হোক, আচ্ছা, যেটা বললেন, এরা এরা এখন শেক হ্যান্ডও করে, কতক্ষণ পর মুসাফা করবে, কোলাকুলিও করবে। আবার দেখেন এরা গণতন্ত্র চায়, নারী অধিকার চায়, সমকামীদের অধিকার চায়, যেটা মামুনুল হকের বিপরীত, তার সাথেই তারা বৈঠক করল। এরা আফগানিস্তানের তালেবানদের বিরুদ্ধে, আল কায়েদার বিরুদ্ধে, কিন্তু আফগানিস্তানের তালেবান এবং আল কায়েদার ঘাঁটি কাবুলে গিয়ে কিন্তু এই মামুনুল হকেরা মিটিং করে এসেছে। শুধু মামুনুল হক যায় নাই, আমাদের সরিষাবাড়ির পাশে, জামালপুরের পাশে মধুপুর, টাঙ্গাইলের সেই মধুপুরের পীর পর্যন্ত সেখানে গিয়েছিল। এবং এটা আমরা কিভাবে জেনেছি? এটা আপনিও আমাকে বলেন নাই, কোন পত্রিকা অফিস, খোদ মামুনুল হক নিজে ভিডিও আপলোড দিয়েছে, লাইভ দিয়েছে, যে তিনি আফগানিস্তানে গিয়ে আফগানিস্তানের জঙ্গিদের সাথে, নারী বিদ্বেষী গণতন্ত্র বিরোধীদের সাথে দেখা করতে গেছেন। এবং এও বলেছেন যে তার যে দুবাই থেকে, দেখেন অ্যারেঞ্জমেন্টটা দেখেন, দুবাই থেকে সে আফগানিস্তানে ঢুকেছে, আফগানিস্তান থেকে ফের দুবাই গেছে, দুবাই থেকে বাংলাদেশে এসেছে। আফগানিস্তান মানে দুবাই টু কাবুল, কাবুল টু দুবাই যে গেল, ভিসার সিল নাই। সে কে বলেছে? নিজে বলেছে। মানে দাল মে কুছ তো কালা হায়। আবার এই স্বাধীনতা একই সাথে তারা স্বাধীনতা বিরোধী অবস্থানে, নারী বিরোধী অবস্থানে, মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানে, এগুলো বাদ দিলাম, এরা তো মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানে থাকবেই, কিন্তু এরা নারী বিদ্বেষী, গণতন্ত্র বিদ্বেষী, সেকুলারিজম বিদ্বেষী, তারপর মানুষের যারা 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 সমকামী, তাদের অধিকারের বিরুদ্ধে। কিন্তু তাদের সাথেই তারা বৈঠক করতেছেন। দালমে কুস্তো কালা হায়। যখন আপনি দেখবেন স্ববিরোধী মানুষ, মানে প্রত্যেকটা স্ববিরোধী হয়ে যায়, আবার পরস্পর বিরোধী একই সাথে একসাথে হয়ে যায়, তখন বুঝতে হবে কোনো কোনো ঘটনা ঘটতে যাচ্ছে, বা কোনো ঘটনা ঘটাতে যাচ্ছে, বা কোনো ঘটনা ঘটানোর পরিকল্পনা করতেছে। তাছাড়া তো এটা সম্ভব না। কি করে সম্ভব? আমার সাথে যদি এখন আমি সারাদিন ভাবির পোলাদের সমালোচনা করি, হঠাৎ করে যদি আপনি শোনেন আমার ৬ ভাবির পোলার সাথে আমার মিটিং, এ তো সন্দেহের উদ্রেক করবে, প্রশ্নের উদ্রেক করবে, এর যথারীতি গবেষণার বিষয়। হঠাৎ করে যদি আপনি শুনেন জামাতের আমিরের সাথে আমার বৈঠক, হঠাৎ করে যদি শুনেন যে ওই যে ফ্রান্সের পিনাকির সাথে ফ্রান্সে গিয়ে আমার বৈঠক, এটা আপনি সন্দেহ করবেন না? বা সে আইসা আমার সাথে না, বৈঠক করছে। ধরেন মামুনুল হকের সঙ্গে আপনার বৈঠক হইলো, তাইলে? যাই হোক, ধরে নেন আমার মামুনুল হকের সাথে আমার বৈঠক, এটা যথেষ্ট সন্দেহজনক। আমার দর্শকরা তো
স্তম্ভিত হয়ে যাবে। সবার আগে আপনি স্তম্ভিত হয়ে যাবেন যে তাড়াতাড়ি আমার লাইভে এসে এটা ব্যাখ্যা করেন। তো আমার এখন মামুনুল হকের কাছে প্রশ্ন করতে ইচ্ছে করে, আপনি তো খিলাফতবাদী, আপনি তো সারা দুনিয়াতে মুসলমানদের খিলাফত চান, গণতন্ত্র ধ্বংস চান, নারীকে ঘরে থাকতে হবে। আপনার নেতা, হেফাজতের নেতা তেতুল হুজুর বলেছিল নারীরা ক্যালাস ভরের উপরে পড়তে পারবে না, পড়তে পারবে না, পড়তে পারবে না। এটা আমরা শুনেছি এবং আপনারাও তা বিশ্বাস করেন। এবং যেই দেশে গিয়েছিলেন সেইখানে নারীদের কথা বলা, একটা বিড়ালের যত স্বাধীনতা আছে, একটা পাখির যত স্বাধীনতা আছে, সেইটুকুও না, এরা কুকুরের যত স্বাধীনতা আছে সেইটুকু স্বাধীনতা আফগানিস্তানে নেই। সেই আফগানিস্তানের সাথে তো দরম মরম প্রীতি। তবে কি আমরা এটা মনে করে নিতে পারি যে আফগানিস্তানে এই রাষ্ট্রদূতরা যেতে পারে নাই বলে মামুনের কাছে এসেছে? একজন আরেকজনের এই ব্যাপারে আবার চিঙ্কু বামে আজম, একদা আমার পরম পীর শ্রদ্ধেয় দস্তগীর লোকজন আমাকে দুষ্ট লোকের এখন জিন্দা পীর বলে, কিন্তু একদা আমি যাকে পীর মনে করতাম, মাশায়েখ মনে করতাম, সেই ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী এমেরিটাস অধ্যাপক, তিনি কি বলেছিলেন, যেটা আমি বারবার কোট করি, আবার বলতে হয়, যে মৌলবাদ আর সাম্রাজ্যবাদ, আবার বলছি, সাম্রাজ্যবাদ ও মৌলবাদ পরস্পরের বন্ধু, উপরে উপরে তারা যতই ঝগড়া করুক। তাহলে বিষয়টা কি তাই দাঁড়ালো না? এরা বাংলাদেশের শেখ হাসিনা নারী নেতৃত্বের বিরুদ্ধে, এরা বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে, এই মামুনুল হকেরা সারা পৃথিবীতে শরিয়া আইন কায়েম করে সকল অমুসলিম কাফেরদের জিজিয়া করে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানোর স্বপ্ন থেকে তার সাথে কিভাবে বসে পাশ্চাত্য দেশের কূটনীতিবিদেরা তো নারী হয়ে। তো দালমে কুস্ত কালা হায়, সাপ ও সাপুরেরা, অর্থাৎ সাপ যেমন একটু যদি ফন্না তুলে মানুষ আসে বিন বাজাইলে, তাহলে তাবিজ বেচতে সুবিধা হয় সাপুরের টাকা পায়, সেখান থেকে 1% সাপ মাছ খাওয়াইতে পারে সাপকে। তাহলে সাপ ও সাপুরে যতই তারা পরস্পর শত্রু হোক, আসলে তারা তলে তলে ব্রাদার, তলে তলে তারা তারা একই ঘরের লোক। কারণ দিন শেষে যে বাক্সটার ভিতরে সাপ বন্দি করে, ওইটা ওই সাপুরের কটের খাটের নিচে চকির নিচেই থাকে। তার মানে তারা তারা জাতে মাতাল, তাহলে ঠিক। অর্থাৎ তাহলে কি তাই যে সাপুরে তো তাবিজ বেছে, যে সাপুরে তো রোগ সারে, সাপটাকে সারে, সাপটাও তো দেখি ওই সাপুরেরাই সারে। অর্থাৎ বিষয়টা আরো দিনে দিনে আরো মধুর স্মৃতির দিকে যাচ্ছে। অতীত স্মৃতি এদের ভালো। আমরা দেখেছি এই উপমহাদেশে, বিশেষ করে এই এশিয়াতে জঙ্গিবাদ স্প্রেড করার জন্য মৌলবাদ সাম্রাজ্যবাদের প্রীতি আমরা দেখেছি, এখনো দেখে চলছি। এমনকি বাংলাদেশে তথাকথিত জুলাই সন্ত্রাসে, এই জুলাই সন্ত্রাসীরা, এই জুলাই ফাত্রামি আন্দোলন যারা ঘটাইলো, তারাও এখানে মৌলবাদীদের ইন্ধন দিয়েছে এবং মৌলবাদীরাই আওয়ামী লীগ সরকারকে উচ্ছেদ করার জন্য ফ্রন্ট লাইনে ছিল। এটা হলো অপ্রিয় সত্য। মিলিটারি ছিল পিছনে, সামনে ছিল মোল্লা, মোল্লা ছিল সামনে, পিছনে ছিল মিলিটারি। আবার এই মোল্লা আর মিলিটারি পিছনে ছিল এই যে আজকের পাশ্চাত্যের গণতন্ত্রবাদীরা, ধর্মনিরপেক্ষতাবাদীরা, নারীর অধিকারবাদীরা। অথচ আমরা সারা জীবন নারীর পক্ষে কথা বললাম, নারীর অধিকারের কথা বললাম, গণতন্ত্রের কথা বললাম, ধর্মনিরপেক্ষতার কথা বললাম, আমাদেরকেও জীবনে কোনোদিন আর খোঁজ নিতে আসে নাই, অদূর ভবিষ্যতে আসবেও না জানি। কারণ আমরা তো বায়াস্ট হবো না, তাদের স্বার্থ রক্ষা করবো না, কারণ আমরা তো যা স্বাধীনভাবে চিন্তা করি তাই বলবো, তাই আমাদের কোনো। তবে এটা একটা সাইন, তারা যে মিটিংটা, এই যে স্ববিরোধী লোকগুলো যখন, পরস্পর বিরোধী লোকগুলো যখন কাছে এসে যায় এবং তারা নিজেরাই স্ববিরোধী অবস্থানে যায়, তার মানে একটা কিছু ঘটতে যাচ্ছে বা কোনো কিছু ঘটে গেছে। এখন কি হচ্ছে, কি ঘটে গেছে বা কি ঘটবে, সেটা দেখার জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। ধন্যবাদ। আমি শেষ করব এইটারই আরেকটু ভিতরে যদি যেতে চাই, অর্থাৎ এই যে মামুনুল হকের সঙ্গে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে কর্মকর্তা গিয়ে সাক্ষাৎ করলেন, দেখা করলেন, আবার এই যুক্তরাজ্যের অ্যাম্বাসির যে কর্মকর্তা গিয়ে দেখা করলেন, তো এইগুলো মামুনুল হক পর্যন্ত না হয় থাকলো, কিন্তু মামুনুল হকের যারা অনুসারী মাঠ পর্যায়ে, এই যে মাদ্রাসার হাজারো যারা শিশু থেকে বড় পর্যন্ত যারা ঝাঁপিয়ে পড়েন মামুনুল হকদের একটু ডাকে, তারা কি তাদের মধ্যে কি এই বিষয়টি কোনো প্রতিক্রিয়া তৈরি করতে পারে কিনা, কিংবা বাংলাদেশে যারা ধর্মপ্রাণ মুসলমান আছেন, সলিড অর্থে যারা ধর্মপ্রাণ মুসলমান, আমি পজিটিভ ভাবেই বলছি, তাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া হয় কিনা, যে মামুনুল হকদের মুখোশ তাদের সামনে আসলে খুলে যায় কিনা, যে তোমরা আমাদের কাছে সবসময় বয়ান করো যে ইহুদিদের বিরুদ্ধে, নাসারাদের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে অবস্থান করতে হবে, জিহাদ করতে হবে, আর তোমরা ঠিকই নেতারা তাদের সঙ্গে বৈঠক করো। এই প্রতিক্রিয়াগুলো মাঠ পর্যায়ের এই মৌলবাদীর যারা ছানাপানা যারা আছে, এদের মধ্যে কোনো প্রতিক্রিয়া তৈরি করতে পারে কিনা, করবে কিনা, করা উচিত কিনা? এদের মধ্যে কিছু প্রতিক্রিয়া হবে, কিছু, কিন্তু করা উচিত, বেশি প্রতিক্রিয়া জানানো উচিত তাদের, কিন্তু করবে কিছু। কারণ কি জানেন,
এরা হচ্ছে দাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভিসি বা একজন প্রফেসর বললেই ছাত্ররা সব মেনে নেবে না, কারণ তাদের প্রশ্ন করার অধিকার আছে, স্বাধীন চিন্তা করার অধিকার আছে, এবং তারা স্বাধীন চিন্তা কম বেশি করে। কিন্তু মাদ্রাসায় যারা পড়ে এরা অনেকেই দাস মনোবৃত্তির, তাদের মৌলবী সাহেব কি বলছে তাই তারা মানে। কিন্তু কিছু মানুষ যারা আছে একটু স্বাধীন চিন্তা করার মতো পরিবেশ যাদের আছে, তারা তো অবশ্যই প্রতিবাদ করতেছে ভেতরে ভিতরে। কিন্তু এরা তো বহুত বদমাইশ। এরা দেখেন না 500 যে মামুনুল হক গেল, ধরা পড়লো, শহীদ দিল, বউকে নিজের বউ বানাইলো, সেটাকে তারা কিভাবে জাহেজ করলো দেখলেন না? সেটা এখন নবী রাসূলের কাছে পর্যায়ে নিয়ে গেছে, যে নবী রাসূলরাও এগুলো করে, এগুলো পর্যায়ে তারা নেই। এরকম তাদের ধর্মান্ধ মানে এখানে তারা কি করবে? আল তাকিয়া, এখানে বলবে ইসলামের বৃহত্তর স্বার্থে আমরা এটা করেছি, এটা বলে তাদের স্টাফদের, তাদের এই যে দাস মাদ্রাসা ছাত্রদের মগজ ধোলাই করে ফেলবে। এটা বলবে ইসলামের স্বার্থে। ইসলামের স্বার্থে দেখেন না যে এরা ইসলামের সাথে মিথ্যা বলা যায়, ইসলামের সাথে ধর্ষণ যায়। আপনি দেখেন না ৭১ গনিমতের মাল ঘোষণা করেছিল ৭১ সেই রাজাকারেরা, শর্ষিনার পীর, শর্ষিনার পীর তো ঘোষণা করেছিল ৭১ নারীরা ছিল গনিমতের মাল ধর্মের দোহাই দিয়ে। এবং পাকিস্তানিরা আমাদের দেশে যে আকাম কুকাম করেছে সেখানে ধর্মের দোহাই দিয়ে। ওইরকম এরা ওইটা বলবে, এটাকে বলে তাকিয়াবাজি। ধর্মের না, ছাত্র এটা তো এই যে জামাতের যে এমপি কে বরখাস্ত করা হয়েছে দুদিন আগে, তো ঘটনা উদাহরণ আছে। জি, জি, জি। শুধু এটা না তো, এর আগে তাদের ছাত্র সংগঠনের একজন এই কাম করেছিল। তখন বলেছিল নবী রাসূল সাহাবীরাও এগুলা করে। তারাও বলতো অন্য বউ পছন্দ হলে বলতো বউ দিয়ে দে। এরা তো এরকম, এরা পারলে জিব্রাইল নামায় আনতো, জিব্রাইল এনে ফতোয়া দেওয়াইতো। মক্কা মদিনার হুজুরদের ফতোয়া তো হয়ে গেছে, কারণ সাইদির জন্য মক্কা মদিনার স্বপ্নে আসে, চেতনায় আসে, অচেতনায় আসে। এখন শুধু জিব্রাইলকে এনে ফতোয়া দেওয়াটা বাধা, যে নতুন সূরা নাজিল হয়েছে, সূরায়ে মুগী, সূরায়ে বগী, সূরায়ে ঠগী নাজিল হয়েছে, এটা ঘোষণা দেওয়া বাধা আছে। এরা এরা এদের যে দলদাস ধর্মান্ধ গোষ্ঠী, এদের মধ্যে মুষ্টিমেয় লোক প্রতিবাদ করবে। তবে যারা সচেতন সাধারণ মানুষ, তাদের মাথায় কিন্তু ঢুকে গেছে যারা যে বাটপার। এরা বলে নারী নেতৃত্ব হারাম, কিন্তু নারীর সাথে গিয়ে হ্যান্ডশেক সেকেন্ড করে। এরা বলে নারী নেতৃত্ব হারাম, গণতন্ত্র হারাম, আবার গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর কাছে যায়। এরা বলে যে এলজিবিটির ধারে কাছে যাওয়া যাবে না, এলজিবিটির যারা প্রচারক, পরামর্শক, পৃষ্ঠপোষক, তাদের সাথে গিয়ে মিটিং করে তাদের দরবারে চলে আসে। এগুলো তো কিছু প্রশ্ন তো হবে। তার চেয়ে বড় কথা সাধারণ মানুষ যারা, তাদের কাছে এদের মুখোশটা প্রকাশ হয়ে যাচ্ছে। এরা কখনো 501, কখনো 601 যায়। এরা বলে যা তাহা করে না, আর যা করে তাহা বলে না। আর এরা যে মৌলবাদ, এরা যে সাম্রাজ্যবাদীদের দালাল, এরা যে বিশ্বের প্রভু শক্তিগুলোর রাজকর্মচারী হিসেবে কাজ করে, তাদের ক্রীড়নক, এটা এখন দিনে দিনে প্রকাশ হয়ে যাচ্ছে। এটা দরকার ছিল। এরা 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 মনে করতেছে এরা খুব চালাক, এরা যা ইচ্ছা তাই করবে, জনগণ মেনে নিবে। কিন্তু জনগণকে আপনি, সব জনগণকে, ওই যে যেটা একটা কথা আছে না, সবাইকে একযোগে কিছুক্ষণের জন্য বোকা বানাতে পারবেন, একসাথে সবাইকে। কিন্তু সব লোককে তো সবসময়ের জন্য বোকা বানাইতে পারবেন না। তো এদের মুখোশটা উন্মোচিত হচ্ছে, তারাই উন্মোচিত করতেছে ইতিহাসের কিছু ব্যাপার। ইতিহাস কখনো নিজের প্রতি দায় রাখে না। ইতিহাসের কিছু নিয়ম আছে। ইতিহাসের কাজ হলো সবকিছু প্রকাশ করে দেওয়া, সবকিছু মানুষের সামনে, ইতিহাস পৃথিবীর সামনে তুলে ধরা। তো এরা যে কত বড় প্রতারক, এই জামাত বলেন, হেফাজত বলেন। জামাত তো বলেই দিয়েছে আমেরিকা হলো তাদের হলো পরীক্ষিত বন্ধু, অথচ তারা ইরানে যখন হামলা করে তখন সেই জানাজাতেও যায়। অর্থাৎ পরীক্ষিত বন্ধু যাদের মেরে ফেলে তাদের জানাজাতেও যায়। এখন ওইখানে গিয়ে ওই জানাজা যার করলো তার পক্ষে থাকলো, নাকি এই পরীক্ষিত বন্ধু আমেরিকার পক্ষে গিয়ে সেখানে গালাগালি করে আসলো, সেটা আমরা জানি না। তাদের মানে মুনাফেক যে তারা, এটা তো পরিষ্কার। তো এইভাবে আস্তে আস্তে তাদের ভন্ডামি, হিপোক্রেসি, মুনাফেকি একটা একটা করে ধরা পড়বে। এটা দরকার ছিল 2024 সাল না আসলে, 2024-এর 5ই আগস্ট না হলে আমরা বামপন্থীদের তো ভন্ডামি জানতে পারতাম না, যে যারা সাম্রাজ্যবাদের বিরোধিতা করে তাদের পাশে গিয়ে দাঁত কেলায় ছবি তোলে। আমরা যদি আমরা তো এটা জানতাম না সারা জীবন জিয়ারে যে গালি দিয়েছে তারা গিয়ে জিয়ার মন্ত্রী এই তারেক রহমানের মন্ত্রী হয়েছে, এটা তো আমরা জানতে পারতাম না। আমরা তো কখনোই জানতে পারতাম না যে যারা হারমোনিয়াম না গান গায় তারাই যে যারা গান বিরোধী তাদের সাথে ঐক্য করে শেখ হাসিনাকে উচ্ছেদ করে, জানতাম না। আমরা তো এটা জানতাম না যে যারা গণতন্ত্রের ধ্বজাধরী তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করলে তখন আর পক্ষে বলে না যে এটা হারাম, এটা চলবে না। কিন্তু এরাই কিন্তু বলেছিল যে জামাতের সমালোচনা করা হারাম, নিষিদ্ধ করা তো বহুত দূরের কথা, সমালোচনা করা যাবে না, এটা ফ্যাসিজম। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যে আল্ট্রা ফ্যাসিজম, এটা আর তারা বলে না। আমরা গণতন্ত্রের ধ্বজাধারী এদের যেমন চিনে ফেলেছি, আমরা মানবাধিকারের ধ্বজাধারীদের যেমন আমরা 2005-এর 24 আগস্ট পরে চিনে ফেলেছি। এটা দরকার ছিল। তবে আমি যেটা বললাম, হয়তো মাদ্রাসায় যারা পড়ুয়া তারা হয়তো তাদের প্রতি দলান্ধ থাকবে, ধর্মান্ধ থাকবে, ব্যক্তি পূজা করবে। কিন্তু সাধারণ মানুষ তো অবশ্যই বুঝে গেছে, আর কিছু তো তাদের ভিতর থেকে বের হয়ে আসবে। তখন এদের মুখোশ যেমন উন্মোচিত হবে জাতির কাছে, এবং এটা দরকার ছিল। আমার মনে হয় 2024-এর 5ই আগস্টের যে জুলাই ফাত্রামি আন্দোলন হয়েছে, এই জুলাইয়ের ফাত্রামি আন্দোলন আমাদের জন্য অভিশাপ নয়, এটা আমাদের জন্য সাপে বর হয়ে যাবে।
এটা আমাদের জন্য অনেক মানুষকে চিনতে পেরেছি। আপনি আপনার শুভাকাঙ্ক্ষী চিনতে পেরেছেন। আপনার সাথে ঘুরতো তারা এখন দেখেন জামাত করে, আমার সাথে ঘুরতো তারা জামাত করে। আপনার আমার সাথে থাকা প্রগতিশীল লোকদের এখন আমরা অবস্থান দেখতেছি কোন দিকে। আমরা চিনে ফেলেছি। যারা গণতন্ত্রকে নিয়ে প্রতি মুহূর্তে মুখে খই ফুটতো, তারা আওয়ামী লীগ, ছাত্রলীগ নিষিদ্ধ হলে টু শব্দটি করে না, বরং বলে এটা ঠিক আছে। আমরা এটা দেখেছি। এমনকি যারা সংখ্যালঘু নিয়ে একসময় আওয়ামী লীগের সময় কথা বলতো, প্রতিদিন পারলে 24 ঘন্টায় 3 বার করে মানববন্ধন করতো, তারা এখন বলে বাংলাদেশে এখন সংখ্যালঘু নির্যাতন হয়, এটা সংখ্যালঘু নির্যাতন নয়, বাংলাদেশে হিন্দু নির্যাতন, এটা হিন্দু নির্যাতন নয়, আওয়ামী লীগ করার প্রতিফল। এটা তারা বলেছে। সেই সংস্থারাই যারা আমাদের, যাদের নেতৃত্বে আমি শেখ ফরিদ নিজে বহুবার মানববন্ধন করেছি, এখন দেখো ও মা, এদের থলের বেল আস্তে আস্তে বেড়ে গেছে। যাদের মনে করেছিলাম মহারানী, তলে তলে দেখি সৈত্য মহারানী। তো জি, এটা জনগণ করেছে। জি, ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যেহেতু সামনে আরো গেলে হয়তো আরো কিছু ভাষা আপনার বের হয়ে আসবে, এই কারণে আমি এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দর্শক, আপনারাও শেখ ফরিদ যে বিশ্লেষণগুলো করলেন, এটি আসলেই খুবই যৌক্তিক এবং খুবই আশ্চর্যের একটি বিষয়। যে বা একটা সময় এটা কল্পনারও বাইরে যে এই মৌলবাদী বা ধর্মান্ধ উগ্রবাদী গোষ্ঠীর নেতাদের সঙ্গে প্রকাশ্যে যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যের কর্মকর্তারা তাদের দপ্তরে গিয়ে দেখা করবেন, এইটা আসলে এক ধরনের অবিশ্বাসই ছিল, যেটা অন্ততপক্ষে প্রকাশ্যে। এখন তারা প্রকাশ্যেই এই কাজটি করছে। এটা খুবই ভাবিয়ে তোলে সবাইকে। তারেক রহমানের তো কোনো কাজ নাই। এ পর্যন্ত সে 1 ইঞ্চি ব্রিজ বাড়াইতে পারে নাই, কালভার্ট বানাইতে পারে নাই, রোড বাড়াইতে পারে নাই, রেল বাড়াইতে পারে নাই, মেট্রো রেল তো নয়ই। এখন তার তো একটা কিছু বলতে হবে। শুধু আই হ্যাভ এ প্ল্যান বলে সেই তো জনগণকে বোকা বানানো যাচ্ছে না আর। এখন তাকে যখন নিজে কিছু না পারলাম, কয় মানে এখন নিজের পোলার প্রশংসা করার তো আর জায়গা নাই। এখন অন্যের পোলার বদনাম করে তো সময় কাটাইতে হবে। গ্রামের কিছু মাথা পড়েছে না যে নিজের পোলা কি করেছে, ভালো কাজের একটাও সম্ভাবনা নাই বলার যে আমার পোলা ছাত্র ভালো, বা আমার পোলা ভালো খেলোয়াড়, বা আমার ছেলে, মানে তার যত গুণ আছে বলা যায় যে একটা কিছু পারে। কিন্তু এরকম কোনো কিছুই যখন না থাকে তখন কি করে, তখন অন্যের পোলার কি করলো না করলো সেগুলো সমালোচনা করে। এটাই স্বাভাবিক। কারণ কাজ নাই, তো কাজ না থাকলে খই বাজতে হয়। কিন্তু খই বাজাও কাজ, সেই কাজও করার ক্ষমতা তো তাদের নেই। তাই এখন তিনি পদ্মা ব্রিজ দিয়ে গেলেও তিনি উন্নয়ন দেখা পান না। তার কর্মীরা মেট্রো রেলে চড়ে এসে আন্দোলন করতে আসে এবং বাড়ি ফিরে যায়, তাও তারা উন্নয়ন চোখে দেখে না। তারা পদ্মা ব্রিজ তো দেখবেই না, কারণ তার মা তো, আপনি বলেছেন না যে তার মায়ের একটা কথা তো রাখছে, তার মা বলছে যে তোমায় ব্রিজের উপর দিয়ে যাবা না। এখন তিনি সেই জন্য বলছেন ওটা তিনি দেখেনি নাই। তিনি মনে করেছেন যে অন্য কোনো ব্রিজের উপর দিয়ে গিয়েছেন, তাই তিনি তার মতো করে বলেছেন। তিনি তো তার মায়ের কথা রাখতে হবে, এখন ভুলে চলে গেছেন। তখন আমি তো ভেবেছিলাম উনি হেলিকপ্টার দিয়ে যাবেন, জীবনও পদ্মা ব্রিজের উপর দিয়ে যাবেন না। এই এত বড় একটা পদ্মা ব্রিজ তার চোখে বললো না। মানে কানার ভাই অন্ধও যদি যাইতো তাও তো দেখতো যে একটা পদ্মা ব্রিজ বানাইছে। আচ্ছা, তারপরে সেটাও ঠেকাইতে পারলো না। উন্নয়নের কথা যখন ঠেকাইতে পারলো না, তখন কি বলা শুরু করলো, মানে উন্নয়ন তো করাই নাই সেটা বললো। ওইটা তার উপর আবার ঠেকানোর জন্য বললো যে যা উন্নয়ন করেছে শুধুমাত্র দুর্নীতির কারণে। যাই, তো উন্নয়নের শব্দটা এখানে নিয়েছে আর কি, উন্নয়নের নামে। এটা আমাদের তাকে ধন্যবাদ দেওয়া উচিত। অন্তত এতটুকু বলেছে যে উন্নয়নের নামে শব্দটা নিয়েছে। ভাগ্যিস উনি বলেন নাই যে সব দুর্নীতি করে দেশ থেকে টাকা নিয়ে গেছে। এই জন্য তাকে ধন্যবাদ দেওয়া উচিত। কারণ তিনি যে কি বলেন তিনি তো নিজেই জানেন না। তিনি প্রাথমিক বিশ্ববিদ্যালয় খুঁজে পান, আমরা সেটা দেখেছি। তারপরে ফিউচার পাস্ট, নাকি পাস্ট ফিউচার নাকি কি তিনি শিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাক গিয়ে। টু দ্য ফিউচার। ব্যাক টু দ্য ফিউচার, যাই এটা একটা নতুন বাক্য আমরা পেয়েছি, জি, ব্যাক টু দ্য ফিউচার। তো এই যে এরকম যিনি যিনি এরকম কথা বলেন, 17 বছর ইউকেতে থেকে থাকার কারণে অনেকেই মনে করেছিল যে তার কথায়, কাজে, চেহারায়, আচরণে, বক্তব্যে, তার বিভিন্ন কার্যকলাপে মানুষ তার প্রতিফলন দেখবে, যে একটা সভ্য দেশে গিয়েছিল। কিন্তু ওইখানে থাকার পর ঢেকি স্বর্গে গেলে ওই বাড়াই বানে। আরেকটা আমাদের জামাল বাংলাদেশি প্রবাদ বললাম যে ঢেকি স্বর্গে গেলে বাড়াই বানতে হচ্ছে, আর কোনো কিছুই করে না, তারা তারা কিছু হয় না। তো তারেক রহমান সেখান থেকে কিছুই শিখে আসেন না, বরং উল্টো হয়েছে। আমরা কি দেখলাম, গণতান্ত্রিক একটা দেশে থেকে, সেকুলার একটা দেশ থেকে বাংলাদেশে এসে দেখলাম উল্টো, গণতন্ত্রে উল্টা কাজ করতেছেন, সেকুলারিজমের উল্টা কাজ করতেছেন। ওইখান থেকে 17 বছরে তিনি কোনো কিছু তো শিখেনি নাই, বরং অন্তত 2001-এর হাওয়া ভবনে যেতটুকু গণতন্ত্র ছিল অতটুকু তিনি হাওয়া করে দিয়েছেন। আমরা সেটা দেখলাম। এখন অন্যের প্রশংসা করতে দাঁতে ব্যথা পায় আমাদের বাঙালি যারা, তারা বিশেষ করে
প্রতিপক্ষের বা যাকে পছন্দ করে না তার প্রশংসা করলে তো তাতে ব্যথা পায়, তাই এগুলো স্বাভাবিকভাবে তিনি এগুলো করবেন। আর চোরের মায়ের বড় গলা কেন বললাম, এই তারেক রহমানকে বলা হয়তো মিস্টার 10%, এই তারেক রহমানকে হাওয়া ভবনের প্রিন্স বলা হইতো। এই তারেক রহমানের যখন তিনি হাওয়া ভবনের প্রিন্স, তখন বাংলাদেশ দুর্নীতিতে সম্ভবত হ্যাট্রিক করেছে, তারপরে আরো 4-5 বোধহয় করেছে, সম্ভবত হ্যাট্রিক করেছে, এটা আমি কনফার্ম। যে লোক দুর্নীতিতে চ্যাম্পিয়ন, যার মা দুর্নীতিতে চ্যাম্পিয়ন, টাটকা অলি, তারা তখন সরকারি দলে ছিল, এখন সরকারি বিরোধী দল। এখনো তারা সরকারি দলেই, কিন্তু নামটা হলো সরকারি বিরোধী দল, তখন সরাসরি সরকারি দলে ছিল। তো তারা মিলকে জুলকে টাটকা অলির দল আর বিএনপি মিলে এই দেশের দুর্নীতিতে হ্যাট্রিক করেছিল। তারা যখন বলে যে আওয়ামী লীগ দুর্নীতিবাজ, তখন আমাদের যথেষ্ট সন্দেহ হয়, তখন আমাদের বিষয়টা যথেষ্ট সন্দেহ হয় যে তিনি বাদ কি বাদ করেন, অর্থাৎ কথা বলার জন্য কথা বলেন। যদি আওয়ামী লীগের দুর্নীতির কথাই যদি তাকে বলতে হয়, তাহলে মানে বিষয়টা এরকম যে চালনে কয় সুই, সেদা কেন তুই, বিষয়টা অনেকটা এরকম হয়ে গেল। সবই যদি দুর্নীতি করে থাকে শেখ হাসিনা, তাহলে আপনারা সেটা করেই দেখান, আপনারা একটা উন্নয়ন করে দুর্নীতি করেও দেখান। আপনারা তো শুধুই দুর্নীতি করতেছেন। আওয়ামী লীগ তার ভাষায় উন্নয়নের নামে দুর্নীতি করেছে, আর আমরা দেখতেছি এরা উন্নয়ন ছাড়াই দুর্নীতি করতেছে। আজকে সুইস ব্যাংকে 146% টাকা মানে আমানতদার বেড়ে গেছে বাংলাদেশে। এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় নেই, এখন তো উন্নয়নের কর্মকাণ্ড নাই, তাহলে টাকা কে কোথায়? এইখানে সুইস ব্যাংকে কারা টাকা রাখে? এখন তো আওয়ামী লীগ নাই, শেখ হাসিনাও নাই, এখন তো ওবায়দুল কাদের সাহেবও নাই, তাহলে টাকাগুলো কারা নিচ্ছে? এখন তো হাসান মাহমুদ সাহেবরা নাই, তাহলে এখন কেন সুইস ব্যাংকে টাকা পাচার হওয়ার সংখ্যা বাড়লো কেন? আর আপনি যেটা বললেন যে মুসলেকার কথা, মানে কি আর বলবো, ওই যে আবারও চালনে বলে সুই সেদা কেন তুই। আওয়ামী লীগ সরকার, তারা নাকি দিল্লির সাথে চুক্তি করে আসছে, তারা নাকি দাসখত দিয়েছে, তাহলে সেটা বাতিল করুক তিনি। এই বঙ্গবন্ধুর আমল থেকে বলা হইতেছে আওয়ামী লীগ তারা কি গোলামি চুক্তি করেছে, গোলামি চুক্তি। আজ পর্যন্ত তো কাউকে বাতিল করতে শুনলাম না। ওটা যদি গোলামি চুক্তি হয়, তাহলে জিয়া গেল, এরশাদ গেল, খালেদা জিয়া গেল, আবার শেখ হাসিনা এলো, আবার খালেদা জিয়া এলো, আবার আবার শেখ হাসিনা এলো, আবার ইউনূস সরকার এলো, যারা সবচেয়ে বড় ভারত বিরোধী, তাদেরও তো দেখলাম না যে ওই চুক্তিটা বাতিল করতে বা জনগণের সামনে আনতে। গোলামি চুক্তিটা কি? শুধু পাত্রীর নামই শুধু শুনলাম, পাত্রীর চেহারা আর দেখলাম না। সেই গোলামি চুক্তির একটা চুক্তিও আজ পর্যন্ত বাংলাদেশের বিএনপি, জামাত, হেফাজত, ভাবির পোলারা দেখাইতে পারে নাই। রইল বাকি তারেক রহমান, 4 মাস হয়ে গেল, উনি কিভাবে দেখাবেন? তারা তো কয়েক টার্ম ক্ষমতায় ছিলেনই, তার বাপ ছিল, তার মা ছিল, তখনই দেখাইতে পারে না, উনি কিভাবে দেখাবেন? বরং আমরা দেখলাম যে এটা যে গোলামি চুক্তি, তা আমরা বরং স্পষ্ট দেখলাম কিছুদিন আগে 60 কোটি টাকা দেওয়ার একটা জাহাজ আসলো, পানির জাহাজ, এটা ভাঙ্গারি হিসেবে বিক্রি করার কথা, সেই জাহাজকে ফেরত দিতে হয়েছে। মানে কিরকম একটা স্বাধীন দেশ যে এখানে জাহাজ আসতে পারবে না কোনো দেশের হুমকিতে। তাহলে চুক্তিটা, গোলামি চুক্তিটা কারা করলো? বরং আমরা দেখলাম যে বেশি দামে গম কিনতে হবে, এই চুক্তি আমরা পেলাম। এবং তাদের যে সাফাবাজ একটা পাড়া প্রতিমন্ত্রী সমমানের উপদেষ্টা আছে, সে বললো জনগণের স্বার্থে বেশি দামে গম কিনে, মানে চুরি পে চুরি ফের বেশি না জুরি। সেটা গোলামি চুক্তি না। গোলামি চুক্তি হলো কম দামে ভারত থেকে মালামাল আনা, বিশেষ সুবিধা প্রাপ্ত হয়ে দিল্লি থেকে কাপড় রপ্তানি করা, এটা হলো গোলামি চুক্তি। কিন্তু বেশি দামে গম আনা, বেশি দামে সবকিছু কিনে আনা, তারপর অন্য দেশের কথায় নিজের দেশের ব্যবসা বাণিজ্য বন্ধ করা, এগুলো গোলামি চুক্তি না, এগুলো না। মানে পেটের পোলা যখন চুক্তি করে, ওই চুক্তি যাই করুক, জমি জমা সব দিয়ে দিল, শ্বশুর বাড়ি সব ভালো, আর সতীনের পোলা যদি বাড়িতে টাকা আনে, সেটা খুব খারাপ। এখন এইরকম এদের, ওই যে বললাম যে এদের তো চক্ষু লজ্জা নাই, জামাতের তো চক্ষু লজ্জা নাই জানি, তো বিএনপি ইদানিং জামাতের কাছ থেকে শিখতেছে, কারণ চক্ষু লজ্জা থাকলে তো এগুলো বলতে পারতো না। তবে বলতে দেন, জনগণ এগুলো দেখতেছে, তার জন্যই তো সারা বাংলাদেশের জনগণ এখন বলতেছে আগেই ভালো ছিলাম। কারণ জনগণ বুঝতে পেরেছে যে 2024-এর 5ই আগস্টের যে জুলাই সন্ত্রাসী নামের ফাত্রামি আন্দোলন হয়েছে, জনগণ সেগুলো এখন বুঝে ফেলেছে। তার জন্যই তো জনগণ এখন বলতেছে আগেই ভালো ছিলাম। তাই শেখ হাসিনার উন্নয়ন, আওয়ামী লীগ সরকারের যে মূল্যায়ন, এগুলো ওই যে শেখ হাসিনা দুর্নীতি করেছে, উন্নয়নের নামে দুর্নীতি করেছে, এইটা করেছে সেটা, এগুলো বলে শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। জনগণ বুঝে ফেলেছে, তার জন্যই তাদের
আর এরা এতই গণতান্ত্রিক, শেখ হাসিনা ছিল ফ্যাসিস্ট, কোনো গণতন্ত্র মানে নাই। এরা এতই গণতান্ত্রিক যে রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ করতে দেয় নাই। আর শুধু কি তাই, এটা হইলেও হইতো যে জিয়া ভাইকে আমি আসতে দিলাম না, মোল্লা হককে আমি আসতে দিলাম না, আমি একাই ফুটবল খেলে গোল দিলাম, এইখানে হইলেও চলতো। সেই বড় 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 দলকে নির্বাচনের বাইরে রেখে, বাংলাদেশের 5-6 অর্ধেক মানুষকে নির্বাচনের বাইরে রেখে ক্ষমতায় আসার পরেও সেনাবাহিনীদের পিছনে খুঁটি দিয়ে এই সরকারকে টিকে থাকতে হয়। সুতরাং তাদের এগুলো কথা জনগণ বুঝে। এই ধরনের ফাত্রামি বাংলাদেশের সবাই এখন জানে। আমি আগে ঠাট্টা করে বলেছিলাম এটা মুসলেখা প্রধানমন্ত্রী, মুসলেখা সরকার। এখন বাংলাদেশের সবাই বলে এটা মুসলেখা সরকার, মুসলেখা প্রধানমন্ত্রী। তাই ওই শাক দিয়ে মাছ ঢাকতে পারবে না। নিজেদের নিজেদের অন্যায়, নিজেদের অপকর্ম আওয়ামী লীগের উপরে চাপিয়ে দিয়ে এটা ঠেকানো যাবে না, জনগণ বুঝে ফেলেছে। জি, ধন্যবাদ। রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন, এটা কোনো অস্বাভাবিক ঘটনা না। তবে এটাকে ঘিরে যে আলোচনাটা হচ্ছে, সে আলোচনাটা অস্বাভাবিক। মানুষের মধ্যে নানান ধরনের কথাবার্তা বলছেন, এমনকি পত্রিকাতে এক ধরনের সংবাদ দেওয়া হচ্ছে যে তিনি ফোনে কার সঙ্গে কথা বলেছেন, এটা করেছেন সেটা করেছেন। এই জিনিসগুলি আসলে আমাদেরকে এক ধরনের বিস্মিত করে যে প্রফেসর ইউনূস সাহেবের নাম যদি শোনা যায়, ব্যর্থ অন্তর্বর্তী সরকারের ব্যর্থ প্রধান উপদেষ্টা, তিনি যদি ওখানে যান তাহলে এটা পরিষ্কার প্রমাণিত হবে যে এগুলা কোনো নির্দেশ, আদেশ, উপদেশ, পরামর্শ হচ্ছে। কারণ সাধারণ মানুষ তাকে কোনোদিন প্রেসিডেন্টের পদে চিন্তাই করে না। একটা গণভোট করেন, আমি মনে করি যে এরকম যদি হয় তাহলে আবার একটা গণভোট করেন। ইউনূস সাহেব তো গণভোট পছন্দ করেন, তো একটা ভোটে দিয়ে দেন, দেখেন যে মানুষ ইউনূস সাহেবকে কয়টা ভোট দেয়। দেন না, কোন একটা ইউনিয়নে থানায় তাকে ভোটে দেন, উনি জিতেন কি জিতেন না। এমনকি চট্টগ্রামে ভোটে দেন, উনি চট্টগ্রামে যদি ভোটে জিতে আসতে পারেন, এবারে নিরপেক্ষ ভোট করেন। যিনি কিচেন ক্যাবিনেট বানিয়েছেন, যিনি তার নিজের ক্যাবিনেটের মধ্যে গণতন্ত্র রাখতে পারেন নাই, যিনি বিনা কারণে ভুয়া মামলা দিয়ে সাংবাদিক সহ তার বিরোধী মতকে দমন করার চেষ্টা করেছেন, এরকম ব্যক্তির আদর্শের সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের যে আচরণ, সেটা যায়? আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার। ডাক্তার আব্দুল নূর তুষার, খুব স্বাভাবিকভাবেই আলোচনা করতে হচ্ছে রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে, কে আসবে না আসবে। রাষ্ট্রপতি তো পদত্যাগ করতেই চেয়েছিলেন, তিনি অলরেডি ডিক্লেয়ার দিয়ে রেখেছেন যে সরকার যখন বলবে তখন তিনি পদত্যাগ করবেন। কিন্তু তার আগে তার এই যে ফোন আলাপ প্রধানমন্ত্রীর সঙ্গে দু একটি পত্রিকায় জানানো হচ্ছে, আবার সরকার বলছে যে আমরা কিছু জানি না। সবকিছু মিলিয়ে আপনার কি মনে হয় যে আহ আবার একটা নতুন রাজনৈতিক অস্থিরতা বা অস্বাভাবিক ওয়েতে সবকিছু আবার চলছে? তখন রাষ্ট্রপতির রেজিগনেশনটা তো আমরা ধরেই নিয়েছিলাম যে এই সরকারের সময় নতুন মুখ আসবে, কিন্তু এরকম একটা জটিলতা ধারণ করছে কেন? কেন জটিলতা ধারণ করছে এটা আমি বলতে পারবো না, তবে আমাদের রাজনৈতিক পরিস্থিতি সহজতর হয় নাই। এটা যে হয় নাই সেটা আমরা নানান ভাবে বুঝতে পারছি। রাজনীতি এখন আর কেবলমাত্র একটি ভৌগোলিক সীমায় সীমাবদ্ধ থাকে না। আমরা লক্ষ্য করলে দেখবো যে আমাদের রাজনীতি এখন বিভিন্ন বৈদেশিক শক্তির সাথেও সম্পর্ক রাখে এবং বৈদেশিক শক্তিগুলি এক ধরনের প্রভাব বিস্তার করে। এই বিষয়গুলো আমরা দেখার পরও দেখলাম যে অন্তর্বর্তী সরকার অরাজনৈতিক হয় নাই, বরং যাওয়ার আগে আগে বৃহৎ রাজনৈতিক প্রভাব যুক্ত চুক্তি স্বাক্ষর করেছে। তাদের উপরে যে বিভিন্ন ধরনের প্রভাব ছিল সেটাকে পরিষ্কার করে দিয়েছে। এবং এই বিষয়গুলির কারণে আমাদের রাজনীতি কিন্তু আসলে খুব একটা সরল সহজ হয়ে যায় না। আহ মহামান্য রাষ্ট্রপতি পদত্যাগ করতেই পারেন, কেননা উনি তো রাজনৈতিক ভাবে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি। আওয়ামী লীগ তাকে নিয়োগ করেছিল এবং সেই সময় তিনি আহ অনেক ধরনের কথা বলেছেন, যে কথাগুলি শুনলে মনে হবে যে তিনি আওয়ামী লীগ পন্থী। কিন্তু পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময় সংবিধান সুরক্ষার যে শপথ তিনি নিয়েছিলেন, সেই শপথ রক্ষার জন্যই হোক অথবা বৃহৎ রাজনৈতিক কারণেই হোক, দেশকে গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনার জন্যই হোক, উনি যথেষ্ট সহযোগিতামূলক কাজ করেছেন। এবং তার সহযোগিতা শুধু আমি বলবো না, কিছু কিছু ক্ষেত্রে তার দৃঢ়তার কারণে নির্বাচনটি হতে পেরেছে এবং নির্বাচন পরবর্তী সময়েও তিনি তার সাংবিধানিক যে দায়িত্ব সেটাই পালন করেছেন। যেমন বিএনপি সরকার সংবিধানের নিয়ম অনুযায়ী তার জন্য যে ভাষণ অনুমোদন করেছে, তিনি সেই ভাষণটাই দিয়েছেন। এখানে তার ব্যক্তিগত পছন্দ অপছন্দের বিষয় আসে নাই। তারপরে তার যে অন্যান্য কর্মকাণ্ড, সেই সব জায়গাতে তিনি যথেষ্ট পরিমাণে আমার ধারণা যে গণতান্ত্রিক আচরণ করেছেন, সংবিধানের প্রতি বিশ্বস্ত থাকার চেষ্টা করেছেন। আর বিএনপিকে আমি বলবো যে তারা দেশের স্বার্থেই হোক বা তাদের দলের স্বার্থেই হোক প্রেসিডেন্টকে যথেষ্ট সম্মান দিয়েছে।
প্রেসিডেন্টকে তারা ঠিক অসম্মান করে না, যেটা ইউনূস সাহেব করছেন বিভিন্ন সময়। ইউনূস সাহেব তো আমি বলবো যে তিনি যে অন্যায় কিংবা অসম্মানজনক আচরণ করেছেন, এটা তো মহামান্য রাষ্ট্রপতি তার সাক্ষাৎকারেই বলেছেন। তাই তিনি যদি এখন পদত্যাগ করেন, এটাকে স্বাভাবিক প্রক্রিয়া, ফলে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন, এটা কোনো অস্বাভাবিক ঘটনা না। তবে এটাকে ঘিরে যে আলোচনাটা হচ্ছে, সে আলোচনাটা অস্বাভাবিক। মানুষের মধ্যে নানান ধরনের কথাবার্তা বলছেন, এমনকি পত্রিকাতে এক ধরনের সংবাদ দেওয়া হচ্ছে যে তিনি ফোনে কার সঙ্গে কথা বলেছেন, এটা করেছেন সেটা করেছেন। এই জিনিসগুলো আসলে আমাদেরকে এক ধরনের বিস্মিত করে যে রাষ্ট্রপতি কার সাথে ফোনে কথা বলছেন সেটা যদি গোয়েন্দা সংস্থা বা কেউ যদি জানতেও পারে, এটা এইভাবে প্রকাশ্যে না এনে বরং এইগুলিকে আমি মনে করি যে রাজনৈতিক দল বিএনপি যেহেতু ক্ষমতায় আছে, এমন ভাবে বিষয়টা করা উচিত যাতে মনে না হয় যে সরকার কোনো জায়গাতে বিব্রত, দুর্বল, অথবা কোনো কারণে তারা তাকে বিশ্বাস করতে পারছেন না। এই জিনিসগুলি মানুষের মধ্যে আস্থা কমিয়ে দেয় সিস্টেমের প্রতি, এবং এটা ক্ষতিকর হয়। এক ধরনের উৎকণ্ঠার মধ্যে মানুষ যখন থাকে, তখন না করে বিনিয়োগ, না করে ব্যবসা বাণিজ্য, না করে চাকরি, ভয়ের মধ্যে থাকলে, আতঙ্কের মধ্যে থাকলে, দেশে কি হচ্ছে কি হচ্ছে এরকম অবস্থায় থাকলে বাংলাদেশে তো বিনিয়োগ হবে না, বাংলাদেশে ব্যবসা বাণিজ্য ঠিক মতো দাঁড়াবে না। আপনি যে বলছেন যে পত্রিকায় যে খবরগুলো আসছে পত্রিকার পক্ষ থেকে, সেই সংশ্লিষ্ট পত্রিকাগুলো আমি নামই বলি, ডেইলি স্টার বা প্রথম আলো। তো ডেইলি স্টার পক্ষ থেকে রাষ্ট্রপতিকে ফোন দেওয়া হয়েছিল, তিনি 2 মিনিট কথা বলেছেন। 2 মিনিটের মধ্যে তিনি যেটা বলেছেন, যা কিছু হচ্ছে আমার জন্য অপমানজনক, বিব্রতকর। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কারোর সাথে কোনো কথা হয়নি। এবং বিএনপির একজন নেতার নাম প্রকাশ্যে অনিচ্ছুক এমন একজন নেতা জানিয়েছেন যে শুধু কোন আলাপই বড় কারণ নয়, এর চেয়ে আরো জটিল পরিস্থিতি ঘটতে যাচ্ছে, যার কারণে এই পদত্যাগ বা রাষ্ট্রপতি তাড়াহুড়া করে পদত্যাগ করতে যাচ্ছেন। জটিল পরিস্থিতি কি হতে পারে? এবং শেখ হাসিনা যে ফিরে আসার ঘোষণা দিয়েছেন সেটা নিয়ে নানান ধরনের বিতর্ক রয়েছে। এটিকে কেন্দ্র করে কিছু হওয়ার সম্ভাবনা আছে? এটি জটিলতার দিকে যাচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় না যে একটা সংবাদ কেউ ফিরে আসবে বা এইসব কারণে আহ প্রেসিডেন্টকে অপসারণের কোনো যৌক্তিক আহ, যৌক্তিক কোনো বিষয় হতে পারে এটা আর কি। কেউ ফিরে আসবে বলেছেন, উনি কি ফিরে এসেছেন? তার ফিরে আসতে গেলে তো কোন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে। হয় তাকে বর্ডার ক্রস করতে হবে, এবং তিনি নিশ্চয়ই সেটা বেআইনি ভাবে করবেন না, তাই না? উনি তো ঢুকে পড়বেন না পুশব্যাকের মতো। ফলে এইটা আমি মনে করি না যে এইটা প্রেসিডেন্টকে সরানোর জন্য যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ। আরেকটা হচ্ছে যে প্রেসিডেন্ট করবেন কি, মানে উনি যদি চলেও আসেন, প্রেসিডেন্টের এখানে কি করার আছে? প্রেসিডেন্ট যদি কোনো নির্দেশ আদেশ দেন, সেটা আহ কার মাধ্যমে দিবেন? এই সরকারের মাধ্যমেই তো প্রযুক্ত করতে হবে, হুম। তাই না? এবং প্রেসিডেন্ট কি করতে পারেন? প্রেসিডেন্ট জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন মনে করেন, সেটাকে করতে গেলে সংসদের পরামর্শ ছাড়া তিনি পারেন না। তিনি হুম। সেটা করতে গেলে সেটা সংবিধান লঙ্ঘিত হবে। তো এইখানে পরামর্শ প্রয়োজন হয়, প্রধানমন্ত্রীর পরামর্শ দরকার হয়। প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া প্রেসিডেন্ট আসলে কিছু করতে পারেন না বাংলাদেশে। এইটাই তো সংস্কারের বিষয়টা ছিল, তাই না? সংস্কারের তো অনেকের মনে এইটাই কি ছিল। এই ধরনের অনেকের মনে কি এই ধরনের আতঙ্ক আছে যে আগের সংসদ বহাল রাখা হতে পারে, একটা নির্বাচনের মাধ্যমে না না, যে উনি এটা কি সরকার করে করবেন? হচ্ছে। না না, উনার এটা করার কোনো উপায় নাই ওনার। কেন নাই আমি বলি, উনি একটা অধ্যাদেশ দিয়ে গণভোট এবং সংসদ নির্বাচন করিয়েছেন না, হুম, নিজে যে হুম, আদেশে সই করেছেন, নিজে যে আদেশ হুম, হুম, দিয়েছেন, উনি আবার সেটা কেমনে বাতিল করে? আগে সংসদ কেমনে আনে উনি? ওনার পক্ষে সম্ভব না। এটা করতে গেলে উনি একটা স্ববিরোধী কাণ্ড করে বসবেন। এটা তো হুম। এখন আর সম্ভব না। ওনার আদেশেই তো গণভোট হয়েছে। এই যে সারাক্ষণ এনসিপি আর জামাত কি বলে যে প্রেসিডেন্ট সাহেবের আদেশে হয়েছে, গণভোট বৈধ। তো গণভোট বৈধ যেটা বিরোধী দল বলে, সরকারি দলে বলে, তো কেউ কি এটার বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করেছে? করে নাই তো। আরেকটা বিষয় এই রাষ্ট্রপতির পদত্যাগ করা না করার সঙ্গে জড়িয়ে আছে, সেটা হচ্ছে নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন। এটা নিয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে মানুষের। নতুন এখন রাষ্ট্রপতি মানুষের থেকে মূল যাদের বড় নাম ঘটনা। আসছে, জি। হ্যাঁ হ্যাঁ, আহ, অনেকের আগ্রহ আছে, হ্যাঁ। তো একজন সাবেক সচিব, যিনি এর মধ্যে অনেক, সাবেক না, বর্তমান মন্ত্রিপরিষদ সচিব, যিনি অনেক বিষয়ে আলোচিত, সমালোচিত, বিতর্কিত, আহ তার নাম আসছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নাম আসছে। এবং বিএনপির মধ্যে দলীয় শীর্ষ নেতা যারা রয়েছেন তাদের নাম তো আসছেই, সেটি নিয়ে আমাদের কারো কোনো আপত্তি নেই। কিন্তু এই যে আনইউজুয়াল কিছু বিষয় আলোচনা হচ্ছে, আবার ডক্টর মোহাম্মদ ইউনূস, সাবেক প্রধান উপদেষ্টা, আমি শুনলাম তিনিও নাকি দৌড়ে এগিয়ে আছেন। এখন এই মন্ত্রিপরিষদ সচিব বা ডক্টর ইউনূসের মতন ব্যক্তিরা, আপনার কি মনে হয় কতটুকু তাদের রাষ্ট্রপতি হয়ে
আমাদের সামনে উপস্থিত হওয়ার সম্ভাবনা আছে? প্রথম বিষয় হচ্ছে আহ, কোনো ব্যুরোক্র্যাটিক মানুষকে প্রেসিডেন্ট বানানো সঠিক নয়। কেননা ব্যুরোক্রেসির লোকেরা কিছুদিন আগেও আদেশ নির্দেশ পালন করেছেন সবার, তাদের জীবন কেটেছে আদেশ নির্দেশ পালন করে। এরকম ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে ভালো হয় না। এটা কিন্তু হুম। আহ, আমি মনে করি। কেন? কারণ তাদের জীবনে প্র্যাকটিসটা নাই যে তারা নিরপেক্ষভাবে চিন্তা করে তারা স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিয়েছেন। বস বলেছে পালন করেছেন, করতে করতে নিজে বস হয়েছেন, বস হয়ে নিজের সিদ্ধান্ত অন্যের উপর চাপিয়ে দিয়েছেন। এবং 27 বছরের চাকরি জীবনে প্রভিডেন্ট ফান্ড হিসাব করেছেন, গ্র্যাচুইটি হিসাব করেছেন, বিদেশ ভ্রমণ হিসাব করেছেন, হিসাব করে করে সুবিধা গুনে গুনে জীবন কেটেছে। যারা সারা জীবন চাকরির সুবিধা নিতে গুনে গুনে জীবন কাটান, তারা আমার ধারণা যে এই ধরনের অলাভজনক পদ, যেটা রাষ্ট্রের প্রধানতম পদ, সেই পদের জন্য আসলে মানসিকভাবে উপযুক্ত থাকেন। হ্যাঁ, আপনি চিন্তা করেন, আমার গাড়ি চাই, আমার টেলিফোন চাই, আমার কোন পদে গেলে, ডেপুটি সেক্রেটারি পদে গেলে গাড়ি লোন পাবো কি পাবো না, এগুলো নিয়ে জীবন কাটিয়েছেন তারা। লিফট দেখতে, খিচুড়ি রান্না করতে শিখতে, তারপরে বিভিন্ন ধরনের অদ্ভুত অদ্ভুত কাজ করতে, পুকুর কাটা শিখতে বিদেশ ভ্রমণ করেছেন। হ্যাঁ, এরকম ব্যক্তিকে আপনি আমি মনে করি না যে এরকম ব্যক্তিরা খুব ভালো হয়। এরপর ডক্টর হচ্ছে ইউনূস। প্রফেসর ইউনূস। প্রফেসর ইউনূস সাহেবের নাম যদি শোনা যায়, ব্যর্থ অন্তর্বর্তী সরকারের ব্যর্থ প্রধান উপদেষ্টা, তিনি যদি ওখানে যান তাহলে এটা পরিষ্কার প্রমাণিত হবে যে এগুলা কোনো নির্দেশ, আদেশ, উপদেশ, পরামর্শ হচ্ছে। কারণ সাধারণ মানুষ তাকে কোনোদিন প্রেসিডেন্টের পদে চিন্তাই করে না। একটা গণভোট করেন, আমি মনে করি যে এরকম যদি হয় তাহলে আবার একটা গণভোট করেন। ইউনূস সাহেব তো গণভোট পছন্দ করেন, তো একটা ভোটে দিয়ে দেন, দেখেন যে মানুষ ইউনূস সাহেবকে কয়টা ভোট দেয়। এটা ইউনূস সাহেব যদি বেশি ভোট পায় তাকে প্রেসিডেন্ট করে দেন। একসময় তো প্রেসিডেন্ট ভোটেই নির্বাচিত হতো। এই সংসদের 300 জনের ভোটে তো প্রেসিডেন্ট নির্বাচিত হতো না, প্রত্যক্ষ ভোটে বাংলাদেশে প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাস আছে। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট। দেন না, কোন একটা ইউনিয়নে থানায় তাকে ভোটে দেন, উনি জিতেন কি জিতেন না। এমনকি চট্টগ্রামে ভোটে দেন, উনি চট্টগ্রামে যদি ভোটে জিতে আসতে পারেন, এখানে নিরপেক্ষ ভোট করেন। তো মানুষের মতামত ডক্টর ইউনূসের পক্ষে নাই। উনি সম্মানজনক ব্যক্তি, নোবেল পেয়েছেন, ওনার জ্ঞানের প্রশংসা, জ্ঞানী হিসেবে ওনার মর্যাদা সেটা সারা পৃথিবী দিতে পারে, কিন্তু প্রেসিডেন্সি একটা অন্য জিনিস, প্রধান উপদেষ্টা এটা অন্য জিনিস। এটা এটা জ্ঞান বুদ্ধির সাথে যতখানি সম্পৃক্ত, তার চেয়ে বেশি সম্পৃক্ত হচ্ছে রাজনৈতিক প্রজ্ঞা, জনগণের প্রতি ভালোবাসা, ব্যক্তি স্বার্থকে পরিহার করতে পারার দক্ষতা, এই বিষয়গুলি। যিনি কিচেন ক্যাবিনেট বানিয়েছেন, যিনি তার নিজের ক্যাবিনেটের মধ্যে গণতন্ত্র রাখতে পারেন নাই, যিনি বিনা কারণে ভুয়া মামলা দিয়ে সাংবাদিক সহ তার বিরোধী মতকে দমন করার চেষ্টা করেছেন, এরকম ব্যক্তির আদর্শের সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের যে আচরণ, সেটা যায়? মাননীয় প্রধানমন্ত্রী কি করছেন? জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। আহ, তিনি তার গাড়ি বহর থেকে শুরু করে তার সঙ্গে যে সফর সঙ্গীর বহর, এগুলো ছোট করে ফেলেছেন। তিনি অল্প খান, তিনি সাধারণ কাপড় পরেন, তাই না? এবং তিনি খুবই সাধারণ জীবন যাপন করার চেষ্টা করেন। বিরোধী মতকে তিনি দমন করতে চান না, অন্তত নিজে মুখে এটা বলেছেন। তিনি প্রতিশোধকামী না, তিনি সেটা বলেছেন। আমরা কি ডক্টর ইউনূসের মধ্যে এই আদর্শের কোনো কিছুর প্রতিফলন দেখি? তো সম্পূর্ণভাবে একটা ব্যক্তিত্বের সংঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই না, আবারও নতুন ক্যাবিনেট তৈরি করে ফেলার সম্ভাবনা রয়েছে। তখন দেখা যাবে যে একটা বঙ্গভবনকে ঘিরে একটা নতুন ক্ষমতার বলয় তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। আমি মনে করি না রাজনৈতিকভাবে বিএনপির জন্য এটা ভালো সিদ্ধান্ত হবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে। এবং তারা যদি সেটা করে ফেলেন কোনো কারণে, আমার মনে হয় বিএনপিকে এটার জন্য যথেষ্ট ভবিষ্যতে সমস্যার মুখোমুখি হতে হবে। আর সচিব আমি পর্যায়ের কথাটা আমি বললামই। বিএনপির উচিত ওই যে ডক্টর ইউনূস যে পদ্ধতি বলেছিলেন না, সার্চ কমিটি করা, সংস্কার হলে যা করতে উনি বলেছিলেন, ওই পদ্ধতিতেই যাক না। ইউনূস সাহেব কিন্তু ওই থিসিস লেখার সময় ঠিক মতো লেখেন, এই জন্যই তিনি ডক্টরেট করতে পেরেছেন। কিন্তু নিজের থিসিস নিজে বিশ্বাস করেন না, তাই না? পাশ করার জন্য থিসিস লেখেন। পৃথিবীতে বহু ফার্স্ট বয় আছে, সব অঙ্ক পারে, কিন্তু যখন নিজের জন্য অঙ্ক করে তখন অঙ্কে ভুল করে, নিজের দিকে সবকিছু নিয়ে নেয়, বানরের পিঠা ভাগ করে। আছে না? বানর কি অঙ্কে খারাপ? বানর কিন্তু অঙ্কে খারাপ না, বানর অঙ্কে ভালো। কিন্তু বানর কি করে? পিঠা ভাগ করার সময় নিজের দিকে পিঠা নিতে থাকে, বুদ্ধি খাটায়। হ্যাঁ, বানর ভালো ছাত্র, কিন্তু ফার্স্ট বয়, সব অঙ্ক পারে, অঙ্ক ভালো পারে দেখে ওই অঙ্কটা করতে পারে। এই জন্য আহ, আমরা কিন্তু মনে করি যে আমরা অনেকেই মনে করি না, শুধু এটা এটা উচিত হবে না যে এই যে সচিব, আমলা, ব্যুরোক্রেসি, কিংবা দলীয় ভাবে অত্যন্ত মানে দলকানা এরকম লোককে সেখানে দিলে আমি মনে করি যে সত্যিকার অর্থে যে পরিবর্তনের সূচনা বাংলাদেশ দেখতে চেয়েছিল সেটা হবে না।
যেটা এখনো হয় নাই ওইভাবে। আরেকটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশোধকামী নন, তিনি যে মানুষের কাছে যেতে চান, তিনি যে সিম্পল লিভিং পছন্দ করেন, তিনি যে পারিবারিক ব্যক্তি, তার যে সাংস্কৃতিক এক ধরনের ইচ্ছা আছে, সিনেমা দেখেন, গান শোনেন, এই ব্যাপারগুলি যে আমাদেরকে এক ধরনের উৎসাহিত করেছিল, একেবারে উৎসাহে সেই মানে কি বলবো, সেই উৎসাহের আগুনে ছাই চাপা পড়বে, ছাই দেওয়া হবে। আমি শেষ একটি বিষয়ে জানতে চাই, সেটি হচ্ছে যে ওভারঅল জানতে চাইছি, আপনি প্রথমে বলছিলেন যে রাষ্ট্রপতির যে ঘিরে যা কিছু হচ্ছে এগুলো একটু অস্বাভাবিক মনে হচ্ছে। আহ আবার ইউনূস সাহেবকে কেন্দ্র করে বলছেন যদি সত্যি ইউনূস সাহেব রাষ্ট্রপতি পদে আসেন তাহলে ধরে নিতে হবে যে বিশেষ কোনো নির্দেশ, উপদেশ বা বাধ্যবাধকতা রয়েছে। আহ আমি যদি ওভারঅল জানতে চাই যে এবং বিদেশি শক্তির কথা বলছেন যে বাংলাদেশের রাজনীতি বিদেশি শক্তির সাথে নানানভাবে সম্পৃক্ত থাকে। সব মিলিয়ে সেই বিদেশি শক্তি কি খুব বেশি প্রভাব রাখছে? আমি যদি সরাসরি জিজ্ঞেস করি যে ভারতীয় আধিপত্যবাদ আমরা কেউ চাই না, কোনো আধিপত্যবাদ আমরা চাই না, কিন্তু ভারতীয় আধিপত্যবাদ থেকে বেরিয়ে এসে আমরা মার্কিন আধিপত্যবাদের দিকে ঝুঁকে পড়ছি কিনা। তো আধিপত্যবাদ আমাদের মাথায় চাপতে পারছে বা পারবে, এইটা কিন্তু নির্ভর করে হচ্ছে আমাদের দুর্বলতা বা আমাদের মেধাহীনতা, এর উপরে আর হুম, কি। এখন আমি যে প্রশ্নটার মধ্যে ছিলাম যে ইউনূস সাহেব চলে আসলে, ইউনূস সাহেব চলে আসলে কি হবে জানেন? উনি আবার সে আগের মতো আলী রিয়াজ, তারপরে ওই আবার যে ওনার লামিয়া মুর্শেদ, এদেরকে ঘিরে গণভবন ঘিরে, ওগুলো বঙ্গভবন ঘিরে একটা চক্র তৈরি হবে, এবং একই ভাবে সেই চক্র নানান ভাবে ক্ষমতার সংঘাত তৈরি করবে এবং নানান ধরনের সমস্যা তৈরি করবে, এবং এটা হবে এক্সটেনশন অফ অন্তর্বর্তী সরকারের একটা জায়গা যেখানে অন্তর্বর্তী সরকারের ধরেন যদি দুইটা মানে অন্তর্বর্তী সরকার কি হবে এখন, সরকারকে দুই মাথাওয়ালা একটা জায়গায় পরিণত করবে। বঙ্গভবনকে ঘিরে একদল লোক তাদের ক্ষমতা প্র্যাকটিস করতে শুরু করবে, এবং এটা খুবই অসুবিধাজনক হবে বিএনপির জন্য। বিএনপির কোনোভাবেই আমি মনে করি না যে এমন কোন ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচিত করা উচিত যে ব্যক্তি তাদেরকে তাদেরকে তাদের যে ক্ষমতার জায়গা রয়েছে সেই জায়গাকে নানানভাবে প্রশ্নবিদ্ধ করবেন। আর আরেকটা বিষয় আমি একটু বলি, আহ, জি। আমি বহুবার বিদেশ ভ্রমণ করেছি জীবনে, কিন্তু কখনোই আমি এত হিউমিলিটেড হই নাই এই অন্তর্বর্তী সরকার আসার পরে বিদেশ ভ্রমণ করার সময়। সকল জায়গাতে, সকল দেশে আমাদেরকে ইমিগ্রেশনে বিব্রতকর প্রশ্ন ফেস করতে হয়। বহু ইমিগ্রেশনে আমাদেরকে বসিয়ে রাখে, বহু জায়গাতে বসিয়ে রেখে আমাদেরকে অন্য একটা ঘরে নিয়ে যাওয়া হয়, যে ঘরের মধ্যে আবার প্রশ্ন করে তারপরে এন্ট্রি এনশিওর করা হয়। আমেরিকাতে যারা বাংলাদেশে যাচ্ছেন এখন বন্ড দিচ্ছেন $10,000, $15,000, এবং এই এত টাকা জমা দিয়ে কেন যেতে হবে? মাত্র 1 মাসের ভিসা ইস্যু করা হচ্ছে, এবং সেইখানে পৌঁছানোর পরে বহুবার আমেরিকা গিয়েছেন এমন ব্যক্তিকে আরেকটা ঘরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে বসিয়ে রেখে প্রশ্ন করে তারপরে তাদেরকে ভিসা ইস্যু করা হয়। এবং আমি নিজের কানে, আমি আমেরিকা ভ্রমণ করেছি, আমি নিজের কানে শুনেছি ওই ভিসা অফিসার বলছেন নাইজেরিয়া, বাংলাদেশ, আরো কয়েকটা দেশ, বলবো আমি সিরিয়া, এরকম হুম, কয়েকটা হুম। দেশের কথা বলে বলছেন এইসব লোককে এখানে আসার পরে সে যেই হোক না কেন তাকে এখানে আনতে হবে এবং প্রশ্ন করতে হবে। মানে আমাদেরকে ব্যর্থ রাষ্ট্রের তালিকায় ফেলে দিয়েছে। আমি নিজের কানে ওখানে বসে থেকে শুনেছি, তো আমাকেও নিয়ে গেছে একটা ঘরে নিয়ে বসিয়ে রেখে, এবং আমি যখন অনেক প্রশ্ন করতে শুরু করেছি সে কোনো উত্তর দেয় না, আমাকে কোনো উত্তর দিচ্ছে না, তাই না? এবং আপনি নিশ্চয়ই জানেন যে আমেরিকার নিয়ম রয়েছে বিশেষ শিশু যদি আপনার সঙ্গে থাকে, আমেরিকাতে হুম, কিন্তু এটা তাদের সাংবিধানিক রুল, তাদেরকে আলাদাভাবে ট্রিট করতে হবে। আমার ভ্রমণে আমার সঙ্গে আমার বিশেষ শিশু ছিল, আছে। আচ্ছা। তো সেইরকম একটা অবস্থায় আমাদেরকে বসিয়ে রাখা হচ্ছে, এবং সেই আইনগুলি তারা মানছে না। আমাদেরকে কিন্তু ফার্স্ট লেন দেওয়ার কথা, আমাদেরকে কিন্তু আগে নিয়ে যাওয়ার কথা, অন্যান্য দেশে দিচ্ছে। এবং ওইখানে দাঁড়িয়ে থাকা অবস্থা বিশাল লাইন, সেই লাইনে দাঁড়িয়ে থেকে যখন আপনি ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছাচ্ছেন, সেখানে আপনাকে ছেড়ে না দিয়ে সে আপনাকে নিয়ে আবার কোনো একটা জায়গাতে 20-25 মিনিট বসিয়ে হুম। রাখছে। অনেকটা এইগুলি এরকম যে যে করা হচ্ছে, কনসেন্ট্রেশন ক্যাম্পে শোনেন, এইগুলি গিয়েছি। যে করা হচ্ছে ভাই, পান না, এগুলো যে করা হচ্ছে এগুলা নিয়ে আমাদের যে বিশাল দিগগজ পণ্ডিতেরা এখন আমেরিকার দূতাবাসে চাকরি বাকরি পেয়েছেন না অন্তর্বর্তী হুম, সরকারের হুম, সময়, এরা কোনো কথা বলেন না। এরা এগুলি নিয়ে কোনো বক্তব্য কোথাও ছাপানোর ব্যবস্থা করেন না। এরা এগুলো নিয়ে কোনো নেগোশিয়েট করেন না। উল্টা ওনারা সারাক্ষণ ব্যস্ত আছেন পান্না কি বলেছে, পান্নার হুম, হুম, ঘটনাবলী, হুম। পান্না ভুল কি বলছে কোথায়? এটা দেখার জন্য কাউকে চাকরি দেয় না এখানে কিন্তু।
বরং বিদেশি মিডিয়াতে যে দেশে কে আছে, যে দেশে আছেন সেই দেশে বিদেশি মিডিয়াতে বিদেশে আমাদের নাগরিকরা কি ধরনের ব্যবহার পাচ্ছেন এবং সেইটা নিয়ে কি ছাপা হবে হবে না, আমাদের ইমেজ উন্নত করার চাকরি দেওয়া হয়েছে তাদেরকে। তো তারা তো সেটা করছেন না জায়গা মতো বসে। তারা ব্যস্ত আছেন তাদের মহাগুরু ইউনূসের যে ফেস সেইটাকে বড় করে দেখানোর জন্য, ইউনূসের মর্যাদা রক্ষার জন্য যেন তারা ব্যস্ত। ইউনূসকে কেউ কিছু বললে তাদের তেলে বেগুনে তারা জ্বলে ওঠে, তাই না? তো এইগুলো কিন্তু আমাদের জন্য খুব বিব্রতকর। সাংবাদিকরা কথা বলবে, এমনকি ভুল সমালোচনা করতে পারে, সেটা করতে পারে। যেমন ধরেন আপনি দুইটা পত্রিকার কথা বললেন, আমরা কি ভুলে গিয়েছি যে এই পত্রিকার সম্পাদক নিজে বলেছিলেন যে উনি বিশেষ সংস্থার পাঠানো রিপোর্ট না দেখে ছাপতেন? আপনি এই সমালোচনা করতেই হবে যে ওনার মতো ব্যক্তি না দেখে ছাপবেন কেন? কারণ ওনারাই তো সবাইকে বলেছেন যে কোনো কিছু না দেখে ছাপিও না, জার্নালিজম উইদাউট ফিয়ার অ্যান্ড কি জানো, তো জার্নালিজম উইদাউট ফিয়ার কি এই জিনিস যে আপনি না দেখে একটা জিনিস ছেপে দিবেন, যাচাই না করে সেটা ছেপে দিবেন? ফেসবুকের মধ্যে কে একটা পোস্ট করেছে ভুল, এইটার জন্য কারো মাথা নষ্ট হয়ে যায়, কেউ কেউ যেন পাগল হয়ে যায় যে উনি একটা পোস্ট করেছেন। ধরেন আমি ফেসবুকে আছি আজকে 2006 সাল থেকে, যখন এইসব ব্যক্তি ফেসবুকে কি করে চাপ দেয়, কিবোর্ডকে আমি টিপে শিখে নাই, ঠিক আছে? 2006 অনেকে আবার সেই সব সালে। জায়গা থেকে হ্যাঁ, এখন আমি আপনাকে বলি, বিশিষ্ট ফ্যাক্ট চেকার নাম দিয়ে যে তারা নেমে পড়েছেন। হ্যাঁ, একটা এই এই এত বছরে একটা সংবাদ যেটা আমি বিদ্রুপাত্মক ভাবে, মানে সংবাদ হিসেবে দিই নাই কিন্তু আমি বিদ্রুপ করেছিলাম। হ্যাঁ, সেই সেটাকে বিদ্রুপকে, বলছে ভুল তথ্য। হ্যাঁ, ভুল তথ্য, ফেসবুকের ভুল তথ্য নিয়ে যাদের এত অস্থিরতা, ডক্টর ইউনূসের ভুল তথ্য নিয়ে তাদের অসুবিধা নাই? ডক্টর ইউনূস বলেন নাই যে বাংলাদেশের দরখাস্ত এসেছে এবং সেই দরখাস্ত দিয়ে হাজার হাজার লাখ লাখ তরুণ চলে যাবে, এই এই বছর এই অবস্থা, আগামী বছর কি হবে? এগুলা ওগুলো ভুল এগুলা তথ্য ভুল না, তথ্য না, এগুলা মানুষকে এগুলা ভুল বিভ্রান্ত কথা করা না, নয়, এগুলা জাতিসংঘের মানুষকে মিথ্যা কথা বিভ্রান্ত না। করা নয়। তো এইসব মিথ্যা কথা আমরা নিয়ে শেষ তাদের কিন্তু করবো। কিচ্ছু হয় না। জি, আমাদের শেষ করতেছি ডাক্তার আব্দুল মুত্তার স্যার, আপনি ভালো থাকবেন।